একটি জটিল তদন্তমূলক মনস্তাত্ত্বিক গোয়েন্দা কাহিনী। আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। বিমল সাহার লেখা গল্প আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। গল্পটি শুনতে শুনতে যদি আপনাদের মনে হয় যে খুনিকে আপনি ধরতে পেরেছেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আগে লিখে জানাতে পারেন। আর তারপর আমাদের এই গল্প নির্বাচন এবং আমাদের পরিবেশনা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর সেই সাথে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাছে প্রচণ্ড মূল্যবান। আরে বাবা, এর জন্য কোনো টাকা পয়সা তো লাগছে না, শুধু আমাদের উৎসাহ দেওয়ার জন্য, আরও অনুপ্রাণিত করার জন্য একটি সাবস্ক্রাইব প্লিজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটি সত্যি সত্যি বড়দের জন্য একটি সিনেম্যাটিক থ্রিলার, আলাদা আঙ্গিকে লেখা গল্প। গল্পটি পুরোটা না শুনলে সত্যিই মিস করবেন। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, ঘুমোতে যাওয়ার সময় কানের কাছে চালিয়ে এই গল্পটি শুনবেন না প্লিজ। এই গল্পটি পুরোটা শুনুন। গল্প শোনার এক আলাদা আমেজ এনে দেবে আজকের গল্প আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। গল্পটি বড় হওয়া সত্ত্বেও আমরা গল্পটিকে দুটি পর্বে ভাগ করে নিই, কারণ গল্পের গতির সাথে তাল মেলানোর জন্য গল্পটিকে আমরা একটা পর্বেই আপনাদের সামনে হাজির করেছি। তাই আবারও আপনাদের কাছে আমাদের অনুরোধ, হাতে সময় নিয়ে শোনা শুরু করুন গল্পটি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। তাহলে আর কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক আজকের গল্প আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। অমিতেশ তার সমুদ্র সবুজ ফিয়াট গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে রেখে এসে সদর দরজায় কলিং বেল টিপল। কলিং বেলের আওয়াজ ঘরের ভেতর পিয়ানোর টুংটাং শব্দ করে ছড়িয়ে গেল। কিছুক্ষণ আবার অমিতেশের ব্যস্ত আঙুল চেপে ধরল কলিং বেলের সাদা বোতামটা। বেল বেজে যায়, দরজা খোলে না কেউ। লনের আলোয় ঘড়িটা দেখে নেয় রাত 1টা। ফিল রোডের চারপাশে নিথর নিস্তব্ধতা। মাঝে মাঝে বিলিতি কুকুরের একটানা ডাক। রাত বেশি হয়েছে ঠিকই, তবে মাধুদি, মতিয়া আর বুড়িয়াম্মার কেউ না কেউ এতক্ষণে দরজা খুলে দেয়। আবার কলিং বেলের বোতামে আঙুলটা জোরে চেপে ধরল। 1 মিনিট, 2 মিনিট, একটানা পিয়ানোর টুংটাং শব্দের রেশ। দোতলার বারান্দায় আলো জ্বলে উঠল। বুঝলো মাধুদি জেগে উঠেছে, কিন্তু না, এবারও কেউ আসছে না। দূরে মাঝেরহাট ব্রিজের ওপর দিয়ে একটা লরি মাটি কাঁপিয়ে প্রচণ্ড বেগে বেরিয়ে গেল। খালের এপারে পোর্টের রেলগাড়ির সান্টিংয়ের রাত জাগানো যন্ত্রণা। মতিয়া দরজা খুলে দিয়েছে। বিরক্তি ভরা কণ্ঠস্বর ছড়িয়ে গেল, এতক্ষণ কি করছিলে তোমরা? বাড়িতে কি কেউ নেই? মাঝি এখনো বাড়ি আসেনি বাবু। মতিয়া কাঁপছে। মাঝি নেই তো তোমরা তো ছিলে। বলতে বলতে দোতলার সিঁড়ির মুখে বুড়ি আম্মার কান্না শুনে অমিতেশ দাঁড়িয়ে গেল। বুড়ি আম্মা কাঁদছে। ছেলেবেলা থেকেই ও এ বাড়িতে আছে। মা মারা যাওয়ার পর থেকে ওকে মানুষ করেছে বুড়ি আম্মাই। ও জড়িয়ে ধরে বুড়ি আম্মাকে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? কি হয়েছে? বৌরানী আর আসবে না খোকা বাবু। আমি ঠিক জানি আর আসবে না। হাপরের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠছে বুড়ি আম্মার নব্জ শরীরটা। কি বলছো তুমি? সুনিতা কোথায় গেছে? কেন আসবে না? ও তো প্রায়ই ক্লাব থেকে রাত করেই ফেরে। দেরি হচ্ছে হয়তো, নিশ্চয়ই আসবে। অত ভাবছ কেন? অসংলগ্নভাবে অজস্র প্রশ্নের ঝড় ভেঙে পড়ল অমিতেশের গলা দিয়ে। ওপরে স্বামী, হয়তো সুনিতা আর আসবে না। কে? মাধুদি? চমকে ওপরের দিকে তাকায় অমিতেশ। ডাক্তার অমিতেশ সেন। প্রায় 40 দৃপ্ত মানুষটা যেন এক আবেশে 7 বছরের শিশু হয়ে যায়। বুকের মধ্যে মৃদু মৃদু ইথারের কাঁপুনি। ভয়, এরই নাম কি ভয়? কেমন একটা অবশতা দুপায়ে জড়িয়ে ওঠে লতিয়ে লতিয়ে।
সিঁড়ির রেলিং ধরে দোতলার বেডরুমের দিকে এগোয়। কাছে আসতেই মাধুদি অমিতেশকে ডান হাতে আঁকড়ে ধরে। চলো, শোবে চলো। মাধুদির দৃপ্তস্বরে মোহাচ্ছন্ন অমিতেশ মুহূর্তে একটি জিজ্ঞাসা ছুড়ে দেয়, তোমরা সবাই এমন ভয় পেয়েছ কেন? সুনিতার তো আজ 14 বছর ধরেই বাড়ি ফিরতে এমনই রাত হয়। ক্লাব, পার্টি, ডান্স, ফাংশন এসব সেরে কোনোদিন ও রাত 12টার আগে বাড়ি ফিরে বলতে পারো মাধুদি? তবু তোমরা ভাবছো ও আসবে না? চলো, সব বলছি। আমিও বাইরে গিয়েছিলাম, ফিরে এসে মতি আর বুড়ি আম্মার মুখেই সব শুনে আমারও যেন কেমন মনে হচ্ছে সুনিতা বোধহয় চলে গেল। দোতলার পূব দিকের বারান্দায় ইজি চেয়ারে শুয়ে পড়ল অমিতেশ। আকাশ জুড়ে চাঁদের আলো রূপোর পাতের মতো পড়ে আছে। রাত জাগা কোনো একটা পাখি বোধহয় ডানা ঝটপটিয়ে উড়ে গেল। শরতের মিঠে হাওয়া চোখের পাতায় একটু করে ঘুমের রেশ এনে দেয়। পাশে নাইট গাউন পরে বসে আছে মাধুদি। কতকগুলো স্নেহের আঙুল ক্লান্ত অমিতেশের মাথায় এলোমেলো ঢেউ তুলছে। মাধুদি দূর সম্পর্কের পিস্তুত দিদি। জন্মের সময়েই মাধুদি মাকে হারায়। 2-4 দিনের মধ্যেই বাবাও নাকি হার্ট ফেল করেন। সেই থেকে এ বাড়িতেই মানুষ। বয়সে হয়তো বছর 10-এর বড়ই হবে মাধুদি, অথচ বরাবরই অমিতেশ তার নিঃসঙ্গ জীবনের যত হাসি কান্না, ব্যথা যন্ত্রণা সবকিছুরই ভাগ মাধুদিকে দিয়ে হালকা করেছে নিজেকে। মাধুদিও কি বিচিত্র, ছেলে পছন্দ করতে করতে আর বিয়ে করাই হলো না তার। মেয়েদের বয়সে এমন একটা সময় হয়তো আসে যখন সেখানে আর কোনো অপরিচিত আগন্তুকের পদচিহ্নে কোনো ক্ষতের সৃষ্টি হয় না। কি ভাবছো আমি? মাধুদির স্বরে চমকে ওঠে অমিতেশ। সুনিতা কি পালিয়ে গেল, নাকি কেউ তাকে কিডন্যাপ করেছে? পুলিশে তো অন্তত একটা ফোন করা দরকার। পুলিশ কেন? এতে ভয় পাওয়ার কি আছে? কি বলছো আমি? আমাদের এত বড় বাড়ির নাম খবরের কাগজে উঠবে, লোকে বলবে অমিতেশ সেনের বউ পালিয়েছে। কত রং বেরঙের খবর বানিয়ে গল্প বেরোবে, সোসাইটিতে, ক্লাবে, পবে সবাই চোখ টেরিয়ে তাকাবে। না না, 2-1 দিন দেখো না, হয়তো সুনিতা ফিরে আসতে পারে। বলতে বলতে অমিতেশের মাথায় হাত বুলিয়ে দেয়। জামা কাপড় ছেড়ে এখন শুয়ে পড়ো, কাল ভোরে দেখা যাবে। মরণ। কে কে ওখানে? একই সঙ্গে অমিতেশ আর মাধুদি দুজনেই চেঁচিয়ে ওঠে। কে বললে কথাটা? মরণ কে বললে? লাফিয়ে উঠে দাঁড়ায় অমিতেশ। আলো জ্বালার আগেই একটি ছায়া তরতর করে মিলিয়ে গেল ভেতরের লন আর সুইমিং পুলের পাশের ঝোপে। মাধুদি কাঁপছে, বোধহয় হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি ফিরে এলো অমিতেশ। প্রায় সংজ্ঞা হারিয়ে আসা মাধুদিকে তাড়াতাড়ি দুহাতে জড়িয়ে ধরল। কোনো রকমে তার ঘরে এনে বিছানায় শুইয়ে দিয়ে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালেই সব শুনবো। গুড নাইট। দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে রইল অমিতেশ। কিছুক্ষণ চোখ দুটো মেলে দিল দূরে নীলচে জলে ভরা সুইমিং পুলের ওপর। চাঁদের রূপগলা আভায় জলের আঁধার টলমল। আশেপাশে ঝোপের ভেতর ভালুক অন্ধকার। দুর্বা ঘাসের লনের সবুজে রাতের নিঃশব্দ সঙ্গীতে আর মনের চেপে রাখা চিন্তার রেশে অমিতেশ পিছিয়ে গেল 15 বছর আগের দিনগুলিতে। অগাস্টের 6 তারিখ বিকেল থেকেই প্রচণ্ড বৃষ্টি। কলকাতার অর্ধেক রাস্তা জলে ভাসছে। ট্রাম, বাস সব বন্ধ, ট্রাফিক জ্যাম। অমিতেশ বলতো ট্রাফিক থ্রম্বোসিস। কোনো কোনো রাস্তায় আলো নেই, নিঃসাড় অন্ধকার। বিদ্যুতের সাদা সাদা দাগ গোটা কালো আকাশ যেন ফেঁড়ে ফেলছে। সেদিনও এমনি দোতলার রেলিংয়ে দাঁড়িয়ে অমিতেশ ভাবছিল, কেন এত দেরি করছে মালবিকা। হ্যাঁ, সেদিন মালবিকাই ছিল তার সব। মালবিকা তার প্রথম প্রিয়া, প্রথম সঙ্গিনী। সুনিতাদের নিউ আলিপুরের বাড়িতে একটা সান্ধ্য পার্টিতে প্রথম আলাপ। রেডিওগ্রামে সে সময়ের দুরন্ত মিউজিক, বিল হেলির রক অ্যান্ড রোল।
সুনিতা, সুরিন্দর, অমৃত খান্না, তেজেশ, মিনা, রোমা, অবনীশ, গৌরী সবাই নাচছে। মাঝে মাঝে দু এক শিব বিয়ার আর হুইস্কি। কোণের দিকে নন্দা রামানি, ভানু প্যাটেল, চিলতু, ওমপ্রকাশ, উমাশঙ্কর, রতি। ওরা স্ট্রিপ পোকার খেলছে। কেউ কেউ মেঝেতে শুয়ে বোম বোম আওয়াজে মাতোয়ারা। হঠাৎ নজরে এলো অমিতেশের বাইরের লনে একটি দোহারা শ্যামলা রঙের মেয়ে, একলা। কাছে গিয়ে দাঁড়ায় অমিতেশ। আপনি এখানে একা? ডু ইউ ফিল বোর্ড? ঠিক বলেছেন আপনি। ঘুরে দাঁড়ালো সেই অপরিচিতা। চোখ দুটিতে একটি নিঃসঙ্গ সকরুণ সুর, মুখের হাসিতে মেঘ ডুবে যায়। অমিতেশও সায় দিল, আমারও বিশ্রী লাগছে, চলুন না সামনের লনে বসে আপনার কথাই শুনি। আপনি থেকে তুমিতে এসেছিল মালবিকা, সুনিতারই বন্ধু। তারপর কত দ্রুত দুটি মন একদিন আকাশ বাতাস কাঁপিয়ে ষড়যন্ত্র সংকুল এই মাটিতে এক হয়ে গেল। আজ আর তা মনে পড়ে না। বাবা বেঁচে থাকতেই মালবিকা এ বাড়ির বউ হয়ে এলো। আমাদের সমাজে বউ বলাটা হাস্যকর, বেটার হাফ, কিন্তু মালবিকা ফুলশয্যার রাতে বারবার বউ কথাটাই শুনতে চেয়েছিল। অমিতেশের আদরে ডুবে গিয়ে বারবার করুণ কান্নার মতো বলেছিল, আমি বোধহয় তোমার মিস ফ্রেন্ড। এরপর অনেক মেঘ গড়িয়ে গেল, অনেক হাসি কান্নায় ভরা রাত পেরিয়ে গেল। এলো সেই ভয়ঙ্কর দিন। না না থাক, কি সব ভাবছে অমিতেশ? বলি, রাগের মুহূর্তের মৃত্যু আতঙ্কে শিউরে ওঠা পাঁঠার দুটি চোখের করুণ আরতি ভেসে উঠেছিল সেই ভয়ঙ্কর রাতে। কার চোখে? যে চোখ বুঝলে অমিতেশ আদরে আদরে ভিজিয়ে দিত, সেই চোখ ওকে সেই ভয়ঙ্কর রাতে কি বলেছিল? সেই দিনও সুনিতার বাড়িতে পার্টি ছিল। ওরা দুজনেই গিয়েছিল, মাধুদিও ছিল। রাত প্রায় 1টা। তখন সুনিতাই দৌড়ে এলো। এইমাত্র তোমার একটা ফোন কল এসেছে অমিতেশ, সিরিয়াস কেস, সুইনহাউস স্ট্রিটে। এই নাও ঠিকানাটা। আমি গেলে মালবিকারা কার সঙ্গে ফিরবে? আমি তোমার সঙ্গেই যাব। তুমি রোগী অ্যাটেন্ড করো, ততক্ষণ আমি গাড়িতেই বসে থাকবো। মাধুদি পাশে এসে দাঁড়ালো। তাছাড়া আমার মাথাটাও বড্ড ধরেছে। বেশ, তবে তাই হোক। মালবী দূরে দাঁড়িয়ে থাকা মালবিকার দিকে কথাটা ছুড়ে দিল। ডোন্ট ওয়ারি, আমি তো আর অচেনা কারো বাড়িতে বসে নেই। পার্টি শেষ হতেই ঠিক চলে যাব। সুনিতার গাড়িটা নিয়ে নেব। মাধুদিকে নিয়ে অমিতেশ তাড়াতাড়ি বেরিয়ে গেল সুইনহাউস স্ট্রিটে। বাড়িতে ফিরতে ফিরতে রাত প্রায় 11টা, 12টা, 1টা। ঘড়ির কাঁটা ঘুরে চলল। তবুও আসছে না দেখে ফোন করলো সুনিতাকে। ঘুমের মধ্যে জড়িয়ে ওঠা স্বরে জবাব এলো, সে কি, মালবিকা এখনো বাড়ি ফেরেনি? সে তো ঘন্টা 2 আগেই আমার বইটা নিয়ে বাড়ি চলে গেছে। বলছো কি তুমি? মালবী তো একলা এত রাতে গাড়ি নিয়ে নিশ্চয়ই সারা কলকাতায় ঘুরে বেড়াচ্ছে না। তবে কি তার কোনো বিপদ হলো? ফোনের ভেতর যেন কান্না গুলিয়ে ওঠে। শিগগির পুলিশে খবর দাও। ওপাশ থেকে সুনিতা তাড়া দিল। পুলিশে খবর দিল ডাক্তার অমিতেশ। কিছুক্ষণের মধ্যেই হসপিটাল থেকে খবর এলো মালবীর বডি পাওয়া গেছে ভাঙাচোরা গাড়ির ভেতরে। সি ইজ ডাইং। এক মুহূর্ত দেরি না করে অমিতেশ হাসপাতালে ছুটল। মাধুদিও সুনিতাকে ফোন করে হাসপাতালে এলো। তদন্তে প্রকাশ পেল ধারালো দা জাতীয় কিছু দিয়ে মাথার পেছনের খুলি ফাটিয়ে দেওয়া হয়েছে। সারা গায়ে মুখে মদের গন্ধ। গাড়িটা আলিপুর রোডের এক বড় বাড়ির পাঁচিলে এসে ধাক্কা খেয়ে পড়েছিল। গায়ের সমস্ত দামি অলংকার আর পার্সের ভেতর রাখা 5 টাকাও গায়েব। মরবার আগে মালবী শেষ কথা বলেছিল 2 বার, সুনিতা, সুনিতা। মালবীকে হারিয়ে অমিতেশ একেবারে ভেঙে পড়েছিল। মন ও শরীর দুইই নাজেহাল।
একদিকে মাধুদি, অপরদিকে সুনিতার সেবার স্পর্শে আবার নতুন করে হাসতে শুরু করল। আবার মনে হলো জীবনের গভীরে শোকই সব নয়, আনন্দও আছে। প্রেমও মানুষকে বাঁচার প্রেরণা যোগায়। বাড়ির সবকিছু ফেলে সুনিতা তার মনের নতুন আলো অমিতেশকে দিনরাত ছায়ার মতো ঘিরে রইল। পনেরোটি বছর, সত্যি ভাবতেও আজ এই নিশীথ রাতে রোমাঞ্চ লাগে। 15 বছর আগে সুনিতা তার নতুন স্ত্রী হয়ে এ বাড়িতে আসে। জীবনের এই কটি দিনে সে কোনো আশা করেনি, কোনো সুদূর কামনার বেড়াজালে নিজেকে জড়ায়নি। দিন যায়, মাস যায়, ক্রমে ক্রমে মালবিকার অভাবের শূন্যতা ভরিয়ে দিল সুনিতা। সুনিতার নিজের ভাবনা, নিরুদ্দেশের বেশ কিছু আগে স্বপ্ন দেখছিল সুনিতা। মালবিকা শোবার ঘরে টেবিলে বসে কি যেন লিখছে। উল্টো দিকের চেয়ারে হাঁটু মুড়ে বসে আছে সে। কি লিখছিস তুই? ডায়েরি না আর কিছু? আস্তে আস্তে দূর থেকে ভেসে আসা গানের রেশের মতো মালবিকার গলা। লিখছি লিখছি কিছু লিখছি, শেষ হয়ে গেছে লেখা বলেই উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর ঢেউয়ের মতো দুলতে দুলতে জানালা খুলে এলোমেলো হয়ে পেছন ফিরে লাফিয়ে পড়ল। দৌড়ে গেল সুনিতা। মালবী, 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 আমার লেখা শেষ হয়ে গেছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। ফিরে আয়, ফিরে আয় লক্ষ্মীটি, ফিরে আয় লক্ষ্মীটি। 3 তলার জানালার নিচের বাতাসে শূন্যে হাঁটছে মালবিকা। মাথার পেছনের খুলি ফেটে গিয়ে হাঁ হয়ে রয়েছে। তার ভেতর দিয়ে লাল রক্তের ধারা ঝরঝর করে পড়ছে। মনে হচ্ছে বুঝিবা কোনো পাগল শিল্পীর লাল রঙের খেলা। মালবী ফিরে আয়, তোর মাথার পিছনটা একদম ফেটে গেছে। সুনিতার ডাকে তবুও মালবিকা আর উঠে আসছে না। সে হাওয়ায় দুলছে। পূব দিকের সুইমিং পুলের জলের ছায়ায় নেচে নেচে কখনো বা গাছের ফাঁক দিয়ে, কখনো বা দূরের ট্রামলাইনের তারের ওপর দিয়ে সার্কাসের মেয়েদের মতো দুলে দুলে মালবিকা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। মাঝে মাঝে মুখ ঘুরিয়ে হাসছে। কচি মেয়ের হাসি, পুতুলের হাসি, শব্দহীন হাসি। মালবী, মালবী ফিরে আয় সোনা আমার, ফিরে আয়, ফিরে আয়। আমার ফেরায় আর কি হবে? সুনিতা বোধহয় কাঁদছিল। আর নয় সুনিতা, তুই ওকে দেখিস। মালবিকা হাঁটছে, শূন্যে হাঁটছে। চারদিক হঠাৎ অন্ধকার হয়ে এলো। কালো কালো শকুনের দল তেড়ে আসছে উড়ন্ত মালবিকার দিকে। ওকে ঠোকরাচ্ছে। শাড়ি, ব্লাউজ, সায়া সব ছিঁড়ে টুকরো টুকরো। একটা নয়, দুটো নয়, শয়ে শয়ে শকুন। অসহ্য তাদের চিৎকার। মহাশূন্যের কালো অন্ধকারে এক রূপবতী নায়িকার পুতুল হাসি। মালবিকার পেছনটা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না সুনিতা। হাঁটা বড় হচ্ছে, বড় বড়, আরো বড়। আর লাল রক্তের ধারা যেন নদী হয়ে উঠল। শকুনগুলো মাথার খুলিটাকে দুভাগে ভাগ করে ফেলে তার ভেতরের ঘিলু, রক্ত, মাংস টুকরে টুকরে চেটে নিচ্ছে। সুনিতার ঘুম ভেঙে গেল এক বীভৎস যন্ত্রণায়। দমবন্ধ ভয়ে, আতঙ্কে শিউরে উঠল। চেঁচাতে গেল কিন্তু পারল না। এ কি, আমার আমার গলায় কি হলো? কথা বেরোচ্ছে না কেন? কাশল সুনিতা। মাথার পেছন, বুক, পিঠ ঘেমে নিয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে জানালার ধারে গেল। কেউ নেই। ভোরের বাতাস। 2-1টা পাখি মিষ্টি গলায় ডেকে চলেছে। শুধু লনের ওপর পাম গাছটায় বসা একটি শকুনের চোখ ওর দিকে তাকিয়ে। সুনিতা তাড়াতাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। একই চেহারা হয়েছে তার। আয়নার ভেতর আরেক সুনিতা। চুল এলোমেলো, উশৃঙ্খল, পরনের নাইট গাউনের স্ট্র্যাপ খোলা, চোখের কোণে কালি, গালটার ফর্সা রং মেটে মেটে, চোয়াল টেলে যেন অনেকটা বয়স বেড়ে গেছে। আয়নার দিকে নিজের গালটা ফোলালো,
ঠোঁট উল্টে জিভ বের করে দেখল, চোখের কোলে হাত বোলালো, কপালের কোণে একটা পাকা চুল। তবে কি তার অনেক বয়স হয়ে গেল? শরীরের ভাঁজে ভাঁজে যৌবন বোধহয় গতায়ও। 15টা বছর তো অমিতেশের সঙ্গে ওর বিয়েই হয়েছে। 15টা বছর ধরে এই ঘর তার। এর জানালার পর্দা, ক্যাবিনেট সেট, কোণের ফ্লাওয়ার ভাস, এমনকি মডার্ন পলিথিনের ইজি চেয়ারটি পর্যন্ত তার নিজের পছন্দ করা। আয়নার ছবিটার সঙ্গে খেলা করতে ইচ্ছে হচ্ছে। জিপটা বের করে ভেঙিয়ে দিল। কি বিশ্রী ওই লম্বা চুঁচলো জিপটা, গায়ে ফাটা ফাটা দাগ। খেলা, শুধু শুধু খেলা। অমিতেশ বলে, সব খেলার পেছনেই একটা মোটিভ বা উদ্দেশ্য থাকে। মানুষের কোনো শারীরিক ক্রিয়াই মোটিভ ছাড়া হয় না। এখন যদি অমিতেশ হঠাৎ এই ঘরে ঢুকে পড়ত, তবে ওকে এভাবে দেখলে কি ভাববে? সত্যিই কি সুনিতা 15 বছর পর মালবীর মৃতদেহ খুঁজছে? এ বাড়ির প্রতিটি ঘর তার চেনা, প্রতিটি মানুষ তার আপনজন। তবুও কেন তার মনে হয় সে যেন অপর এক বাড়িতে অন্য কারো স্বামীর সঙ্গে দেখা করতে এসেছে? স্বামীর আত্মীয়, বন্ধু, দাস দাসী সকলের সঙ্গে সে 15 বছর ধরে যেন শুধু আগন্তুকের মতো দেখাই করে চলেছে। কেন? তবে কি মাধুদি? অমিতেশকে সবসময় অদৃশ্য ছায়া দিয়ে আড়াল করে রেখেছে এই মাধুদি। মাধুদির বয়স অমিতেশের চাইতে খুব বেশি নয়। রোগা দোহারা দৃপ্তময়ী চেহারা, গলার স্বর খুব জোরালো। কি বাড়িতে কি পার্টিতে সবসময় চেঁচিয়ে কথা বলাই মাধুদির স্বভাব। বোধহয় ধারণা চেঁচিয়ে কথা না বললে কেউ শুনবে না, সবারই অমনোযোগের অবহেলার পাত্র। মাধুদির চোখে মুখে, শরীরের ভাঁজে এমন এক পৌরুষ কাঠিন্য ভাসে, যার ফলে অনেকেই মাধুদিকে ভুল বোঝে। তবু এই মাধুদি সুনিতাকে এ বাড়িতে সবার আগে আপন করে নেয়। প্রথম অমিতেশের মনের কোণে মালবীর ব্যথাবিন্দুর স্মৃতির দেয়াল ওকে কাছে যেতে দেয়নি। সেদিনের সেই সাধনায় মাধুদি সুনিতাকে দিয়েছে আশ্বাস। অমিতেশ বিয়ের পর বহু বছর পরেও জানতে চাইত, আচ্ছা, মালবীকে সামান্য কটা টাকা আর গয়নার লোভে কারা এমন নৃশংসভাবে হত্যা করলো? কোনো কিনারা হলো না? তোমার কি মনে হয় সুনিতা? আমার ধারণা আমাদের পার্টিতে ওই ডাকাত দলের কেউ ছিল, হয় বেয়ারার বেশে অথবা কোল্ড ড্রিঙ্ক সাপ্লাইয়ের লোকেদের মধ্যে কেউ থাকতে পারে। তারাই পরে সুযোগ বুঝে এই কাণ্ড করেছে। দেখো তো, তুমি পর্যন্ত কেমন একটি সুন্দর ক্লু পেয়ে গেলে। সুনিতা ভয় পেত। চোখের তারায় তারায় অজানা এক ভয়ের স্বাদ। ছুটে গিয়ে মাধুদিকে জড়িয়ে ধরত, সব বলতো। মাধুদি, ও যে আর 10 বছরেও মালবীকে বলেনি। আমাকে তবে কেন এভাবে ওর জীবনে জড়িয়ে নিল? বলো মাধুদি। আমার দুর্বলতা অমিতেশকে ঘিরে অনেক দিন, একথা ঠিক, কিন্তু মালবিকাকে বিয়ের পর আমি তো ওর জীবন থেকে অনেক দূরেই ছিলাম। ব্যস্ত হয়েও না সুনিতা। সেই প্রথম মাধুদি ওকে জড়িয়ে ধরে নিজের ঘরে নিয়ে গেল। অনাবশ্যকভাবে আচমকা ওকে পুরুষের মতো জড়িয়ে আদর করল। সুনিতা সেই মুহূর্তে একটি স্নেহের হাতের পরশ পেয়ে যেন বেঁচে গেল। এক এক সময় ওর মনে হতো মাধুদি অমিতেশকে আড়াল করে রাখছে। বাড়ির সমস্ত গৃহস্থালী থেকে যত কিছু ফাংশন, পার্টি, এমনকি অমিতেশের দেখাশোনা সবই মাধুদির। ব্রেকফাস্টের টেবিলে সবাই সেদিন বসেছে, আম্মা খাবার দিয়ে দিয়েছে, কিন্তু অমিতেশ তখনও নিচে আসেনি। ওপর থেকেই চেঁচাচ্ছে, আমার ব্রাউন টাইটা কোথায়? মাধুদি আর ও দুজনে চুপচাপ। আরে কি ব্যাপার বলো তো, তোমরা আমার ঘরে সবসময় জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করো কেন? বলতে বলতে ঘরের বাইরে সিঁড়ির ওপরে এসে দাঁড়ালো অমিতেশ। তোমার ড্রয়ারের ভেতর আছে। কফির কাপে চামচ নাড়তে নাড়তে মুখ নিচু করে জবাব দিল সুনিতা। অমি, তোর কি রুচি জ্ঞান কমে যাচ্ছে? প্রশ্নটা চেঁচিয়ে ছুঁড়ে দিল মাধুদি। অমিতেশ শান্ত। এই সকাল বেলায় কেউ ব্রাউন টাই পরে? মর্নিং এর বেস্ট অ্যাডজাস্টমেন্ট হলো লাইট ইয়েলো। একটু পরেই অমিতেশ খাওয়ার টেবিলে ফিকে হলুদ রঙের টাইটা পরে এসে বসল। মুহূর্তে নিজের অজ্ঞাতেই সুনিতার দুচোখে এক ঘৃণার ছোবল খেলে গেল। কি জানি কেন মাথার ভেতরটা ভীষণভাবে জ্বালা করতে লাগলো। মাথাটা বোধহয় ছিঁড়ে যাবে। দপদপ করছে,
মাথার যন্ত্রণা ছড়িয়ে গেল হাতের শিরায় শিরায়। এক ঝটকায় কফির কাপ টেবিল থেকে ফেলে দিয়ে গটগট করে দোতলায় উঠে গেল। কি মনে করে একবার তাকালো নিচের দিকে। মাধুদীর ক্রূর হিংস্র চাউনি ওর দিকে। সুনিতাকে দেখিয়ে বোধহয় অমিতেশকে বলল, ডোন্ট ফিল পার্টাবড। অমিতেশ ঘুরে দাঁড়াতে কোটটা গায়ে চড়িয়ে দিল। সিগারেটের প্যাকেট আর স্টেথিস্কোপটাও সামনে রাখল। বুড়ি আম্মার ডাকে চমক ভাঙল সুনিতার। এতক্ষণ যেন সে বিদেশি চলচ্চিত্র দেখছিল। নিজের হাত দুটো অস্থির চঞ্চল হয়ে নিজের গালে ঘুরতে ঘুরতে গলার কাছে এসে থেমে গেল। এ কি? আবার সেই দম বন্ধ হয়ে যাওয়া যন্ত্রণা। কোথায়? কিসের যন্ত্রণা? কিছুই তো বুঝতে পারে না। বুক, পিঠ, গলা সব ঘেমে উঠছে। গলার ভেতর এক ব্যথা আর আবেগের দলা গুলিয়ে উঠছে। চোখ দুটি ছোট হয়ে আসে। অব্যক্ত এক কাতরতায় হু হু করে ওঠে বুকের ভেতরটা। কি হলো মাঝি? শরীর খারাপ লাগছে? বাবুকে ফিরিয়ে আনবো? বুড়ি আম্মা পাশে এসে স্নেহময়ী মায়ের মতো দুহাতে জড়িয়ে ধরে। বাইরে তখনও অমিতেশের গাড়ি স্টার্ট নেয়নি। মাধুদী ফিরে আসেনি মেন গেট থেকে। ফিসফিসিয়ে বলে সুনিতা, না বুড়ি আম্মা, আমার কিছু হয়নি, আমি নিজের ঘরে যাচ্ছি। বুড়ি আম্মা স্বগতোক্তি করার মতো বলে চলল, টাইম, একদম টাইম। নিজে বিয়ে শাদী না করে খোকা বাবুকে নষ্ট করে দিচ্ছে। অন্যদিন হলে সুনিতা হয়তো ধমক দিত, কিন্তু তখন সেই মুহূর্তে বুড়ি আম্মাকে কিছুই বলল না সে। রাত শেষ হতে চলল। আর দেরি করা উচিত নয়। সুনিতা যখন এখনো ফিরল না, পুলিশে খবর দেওয়া দরকার। তার আগে বুড়ি আম্মাকে ডেকে সবটা ভালোভাবে জেনে নিতে হবে। আস্তে আস্তে মাধুদীর দরজায় টোকা দিল অমিতেশ। কে? আমি? জেগে আছো? ঘুম কি আসে? কেন? তুমি তো আজ কবছর ধরে আমার কথা না শুনেই স্লিপিং পিল খাচ্ছ, তাতেও ঘুম আসে না? সুনিতা নিরুদ্দেশ হওয়া বা বাড়িতে এখনো ফিরে না আসাটা কি একটা দারুণ শকিং ব্যাপার নয়? আজ আর স্লিপিং পিল খাওয়ার জন্য ইচ্ছেই করছে না। বলতে বলতে দরজা খুলে বাইরে এলো মাধুদী। আমি এখনো বুঝে উঠতে পারি না সুনিতা কোথায় যেতে পারে। তুমি যখন বারান্দায়, তখন আমি ঘরে বসে অনেক জায়গাতেই ফোন করেছি, কিন্তু সুনিতা কোথাও যায়নি। তাছাড়া আজ মাস কয়েক তো সুনিতা শুধু ক্লাবে গিয়ে সন্ধ্যের পর মদ আর নাচ নিয়েই থাকে। অমিতেশ কিছু বলে না, নিশ্চুপ। কি যেন ভাবছে হয়তো। মাধুদী বলে চলে, অন্যদিনের মতো চেঁচিয়ে নয়, আজ যেন কারো মন্ত্রে গলার স্বর স্বাভাবিক হয়ে এসেছে। আমার কথা তো শুনেও না। তুমি তো তোমার হসপিটাল, রিসার্চ আর পেশেন্ট নিয়েই আছো। ওর দিকে তো ভালো করে চেয়েও দেখো না। মাধুদী, কি? কয়েক মাস দূরে একটা জিনিস লক্ষ্য করেছিলে? কি? কারণে অকারণে নিজের রাগকে সংযত করতে পারে না। বিশেষ করে আমার উপর তোমার কোনো খবরদারি বোধহয় সুনিতা ঠিক পছন্দ করছিল না। নিশীথ রাতের নিস্তব্ধতায় মাধুদীর বুকের দপদপানি বোধহয় শোনা গেল। চোখের তারায় ভয়ের কাঁপন। কি বলছো? আমি আজ কমাস আমি তোমাদের দুজনকেই লক্ষ্য করেছি। মনে হয় তুমিও বোধহয় চাও না আমার উপর আর কারো কোনো অধিকার এসে চেপে বসে, তাই না? মালবীয়, হ্যাঁ মালবীয় একদিন আমায় এইরকমই একটা আভাস যেন দিয়েছিল। না না, মিথ্যে কথা। এ হতেই পারে না। তোমাকে আমি স্নেহ করি ঠিক, কিন্তু সেটাকে আমাদের সমাজ এমন বিকৃতভাবে দেখবে এ আমি ভাবতেই পারি না। অনেক অনাত্মীয় মেয়েও তো কাউকে কাউকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। আর আমি তো সত্যিই তোমার সম্পর্কে দিদি। মাধুদী থামল। দূরে রেলগাড়ির ঝিকঝিক আওয়াজ, খানিকটা সাদাটে ধোঁয়া। পুলের ওপরে সারি সারি আলো শকুনের চোখের মতো দাঁড়িয়ে।
অমিতের স্তব্ধতা ভাঙল। কিছুদিন আগে ডক্টর শ্রীবাস্তব বলেছিলেন, একটু খেয়াল রেখো মাইসান, সুনিতা বোধহয় মেন্টাল ব্যালেন্স রাখতে পারছে না। কিন্তু কি করতে পারে সুনিতা, কোথায় বা সে যেতে পারে? ওর ঘরটা ভালো করে দেখে আসি। বেশ, তাই চলো। দুজনে সুনিতার ঘরে এলো। ঘরের কোণে ফুলদানিটায় ফুল নেই, জানালার পর্দা আধ ময়লা, ক্যাবিনেটের সবকটি ড্রয়ার আধ খোলা, বিছানার উপর দুটো সুটকেস খোলা, একটা শাড়ি, দুটো অন্তর্বাস, পেটিকোট প্যান্টিস, মেঝেতে দুজোড়া চটি, একটা পাটি উল্টানো। চারদিকে ঘুরতে লাগলো দুজনেই, কিছুই নজরে পড়ল না। ড্রেসিং টেবিলের ওপর এক টুকরো কাগজে একটি ফোন নাম্বার, বিউটি ক্লিনিক, চিঠি লেখার প্যাড, একটি পাতা আধছেঁড়া, আরেকটি পাতা উল্টে গেল মাধুদি, কলম দিয়ে একটি ছবি আঁকা, মুখটা প্রায় মালবিকার মতোই। হ্যাঁ, এই তো ছবির নিচে নাম লেখা, মালবিকার মৃত্যু। ছবিতে চোখ দুটির জায়গায় দুটি ফুটো। অমিতেশ ছবিটি নিয়ে আলোর কাছে গেল, ডাকলো, মাধুদি এদিকে এসো। এই দেখো, ছবিটিতে চোখ এঁকেছিল সুনিতা, তারপর বোধহয় জ্বলন্ত দেশলাইয়ের কাঠি দিয়ে চোখের জায়গাটুকু আগুনে পুড়িয়ে ফুটো করে দিয়েছে। কি সাংঘাতিক! মাধুদি শিউরে উঠে অমিতেশের হাত আঁকড়ে ধরল। ডানা ভাঙা পাখির থাবার মতো অসহায় মাধুদির হাত। অমিতেশের মনে হলো হাতটা এগিয়ে দিলে আরো জোরে চেপে বসবে মৃত্যু পথযাত্রী পাখির করুণ আরতি নিয়ে। ওরা দুজনেই একটা আতঙ্কের মতো, প্রেতের মতো নিচে নেমে এলো। চেঁচিয়ে ডাকলো, বুড়ি আম্মা, মতিয়া। নিস্তব্ধ রাত্রির শেষ প্রহরে অত বড় বাড়িতে সেই আওয়াজ গম গম করে ফিরতে লাগলো। ওরাও বোধহয় ঘুমোতে পারেনি। ডাক শেষ হতে না হতেই দুজনে বেরিয়ে এলো। বুড়ি আম্মা, তুমি আর মতিয়া মাঝিকে ঘর থেকে বেরোতে দেখোনি? গাড়িও তো ছিল না। আমি একটা গাড়ি নিয়ে বেরিয়েছি সেই সকালে, আরেকটা তো মাধুদি আমার বন্ধুর বিদেশ থেকে ফেরার পার্টিতে যাওয়ার জন্য নিয়ে গিয়েছিল। তবে মাঝি কিসেই বা গেল? তার জামা কাপড় তো সবই ঘরে রয়েছে। তবে কোথায় গেল সে? মতিয়াই প্রথমে কথা বলল। দিদি বাহিরে যাওয়ার পর মাঝি আমাদের বললে, তোরা নিচের ঘরের সদর দরজা বন্ধ করে দিয়ে কিচেন রুমে চলে যা। আমিও ঠিক তাই করলাম। হঠাৎ আমাদের পিছন দরজায় টকটক আওয়াজ। তাকিয়ে দেখি এক ভিখারি কিসম কা আদমি। কাকে চাই? একটা স্পেশাল পার্সেল আছে, এসেছে একটা বিলেতি কোম্পানি থেকে, মিসেস সেনের পার্সেল। বুড়ি আম্মা লোকটার কথা শুনে উপরে গেল, মাঝিকে বলল একটা লোক এসেছে পার্সেল নিয়ে তার জন্যে। মাঝি বলে দিল, তোমরা নিয়ে নাও। পার্সেলটা নিয়ে নিলাম লোকটার কাছ থেকে। মনে হলো কোনো নাম করা সেন্ট হবে। এমন সময় মাঝি জানতে চাইলেন কিসের পার্সেল এসেছে। তখন রাত কটা? মাধুদি জানতে চাইল। বড় জোর 8টা। মতিয়া পার্সেলটা নিয়ে মাঝির ঘরে দিয়ে এলো। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে না আসতেই মাঝির বিভৎস এক ভয়ার্ত চিৎকার। আবার দৌড়ে গিয়ে দেখে সুনিতা দেবীজির ঘর ভেতর থেকে বন্ধ। ভেতরে কিসের যেন দাপাদাপির শব্দ, জিনিসপত্র ভাঙার শব্দ, আবার চিৎকার। মাঝি, মাঝি! মতিয়া চেঁচায় দরজা খুলে দেওয়ার জন্যে। ভেতর থেকে গলা চেঁচিয়ে ওঠে, যা, নিজের কাজে যা, আমাকে এখন জ্বালাস নে। মতিয়া নিচে নেমে এসে আমাকে মাঝির রাগের কথা বলল। আমি বললাম, রাগিস না মতিয়া, দেবীজির বোধহয় মেজাজটা ভালো নেই। দেখিস না আজকাল রাতে মদ খেয়ে কিভাবে বাড়ি ফেরে। আমার তো ভয়ই করে।
আবার নিজে গাড়ি চালায়। কি হবে জানি না বাবু। একটা লেরকি থাকলে এসব কিছুই হয় না। তা কি হবার জো আছে? ডাইনটা সব সময়ই বাবুজিকে আগলে রেখেছে। কে ডাইন? ঘটনার মাঝে মাধুদি জানতে চাইল রাগত স্বরে। মতিয়া বুঝল বেফাঁস কথা বলা হয়ে গেছে। সামনেই বুড়ি আম্মা ছিল, সে তাড়াতাড়ি বলল, আমি সেই মোটা নার্সটার কথা বলছিলাম। বাজে কথা শোনার সময় নেই, বলো তারপর কি হলো? আমি বললাম চলো না দেখে আসি, মাঝি পড়ে গেল না তো? যেমন ভাবে চেঁচিয়ে উঠেছে, আমরা দুজনে আবার সিঁড়ি বেয়ে দরজার ধাক্কা দিলাম, কোনো সাড়া নেই। জোরে ঠেলা দিতে দরজা খুলিয়ে গেল। ঘরের ভিতর জিনিসপত্র লন্ডভন্ড, দেবীজি কোথাও নেই। চেঁচিয়ে ডাকলাম, মাঝি মাঝি, না কোথাও নেই। বুড়ি আম্মাও ডাকলো কয়েকবার, বাথরুম, দিদিজির ঘর, আপনার ঘরও দেখলাম, কোথাও না পেয়ে ভয়ে আমাদের গলা শুকিয়ে কাঠ। মাধুদির চোখের সামনে ভাসতে লাগলো মতিয়ার কথাগুলো। অত রাতে বিরাট বাড়িতে সুনিতার অনুপস্থিতিতে ওরা দুজনে ভীষণ ভয় পেয়েছে। মতিয়া আর বুড়ি আম্মা দুজনে হাত ধরাধরি করে দোতলার সব ঘরেই খুঁজল। মাঝি 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 মাঝি। প্রতিবার ওদের গলার স্বর ভয়ে বিকল হয়ে উঠল। তাড়াতাড়ি ওরা ঘর বারান্দার সমস্ত আলো জ্বেলে দিল। দাঁড়াও, কার পায়ের শব্দ যেন শোনা যাচ্ছে। বুড়ি আম্মা থমকে গেল। কোথায় শব্দ? ও তোমার মনের ভুল। কি জানি বাবু, বাবুজি আর দিদিজি তাড়াতাড়ি বাড়ি ফিরলে বাঁচা যায়। মাঝির রকম সকম আজ কদিনই যেন অদ্ভুত লাগছিল। আত্মহত্যা করেনি তো? ও মা! নাকি সুরে চেঁচিয়ে ওঠে মতিয়া। মরলে তো আমরা লাশ দেখতে পেতাম। আচ্ছা, ওই লোকটাই বৈতো রাতে কিসের পার্সেল দিয়ে গেল গো? চলো তো সেটাই খুঁজে দেখি। আবার ওরা সুনিতার ঘরে এলো। না, কোথাও খুঁজে পেল না সেই পার্সেল বা কোনো বাক্স। ওয়ার্ডরোবের পাল্লা খোলা, শাড়ি, ব্লাউজ, জামা, স্ল্যাক্স সবই সাজানো। এমনকি টেবিলের ওপর বাইরে বেরোনোর ব্যাগটাও রয়েছে, শুধু কালো রঙের মাঝারি সাইজের ভ্যানিটি ব্যাগটা নেই। তাড়াতাড়ি ওরা নিচে রান্নাঘরে ফিরে এলো। কোথায় যেতে পারে মাঝি? কারণ বাইরে বেরোতে হলে তো ওদের সামনে দিয়েই যেতে হবে। বাবুজিকে হাসপাতালে ফোন করে দেবে। সিঁড়ির নিচে টেলিফোনটা তুলতে গিয়ে দেখে টেলিফোনের তার কাটা। সর্বনাশ! দুজনে ভয়ে জড়াজড়ি করে বসে রইল সেই থেকে। মাধুদি, মালবিকার ছবিটা কার আঁকা বলে তোমার মনে হয়? কেন, সুনিতা ছাড়া আর কে আঁকবে? এত রাতেও যখন সুনিতা ফিরল না, তখন আমার কি মনে হচ্ছে জানো, কোথাও যায়নি, হয়তো আত্মহত্যা করেছে। মাধুদি নতুন করে ভয় পায়। 15 বছর সুনিতা এই বাড়ির পাশাপাশি রয়েছে, কোনোদিনও তো মনে হয়নি ও অসুখী। তবে মাস 6 ওর ব্যবহারটা যেন কেমন কেমন। কথায় কথায় অল্পেতে রেগে ওঠে, প্রায় অন্যমনস্ক থাকে। এমনকি পার্টিতেও নাচতে নাচতে স্টেপিংয়ে ভুল হয়ে যায়। কতদিন মিস্টার বটব্যাল ও মিস্টার কাপুর বলে উঠেছেন। কি হলো মিসেস সেন, আপনার শরীর ভালো না? মতিয়া! অমিতেশের চিৎকারে তাল কেটে যায়। জি বাবুজি। একটা গ্লাস আর হুইস্কের বোতলটা নিয়ে আয়। কি বলছো আমি? তোমার না মদ খাওয়া বারণ? ছেলে মানুষই করো না মাধুদি, আমার বয়স এখন প্রায় 40, আর ভালো লাগে না সবসময় তোমার এই খবরদারি। আমাকে এখন একটু একা থাকতে দাও। মাধুদি অবাক হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে বলে, পুলিশে খবর দেবে না? তুমিই তো পুলিশে খবর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের বাড়িতেও যেতে পারে, সেখানে খোঁজ নেবে না? কি করে খোঁজ নেব? টেলিফোনের তার তো কাটা। তাছাড়া শুনছো না, একটা রহস্যময় লোক এসে একটা পার্সেল দিয়ে গেল। সুনিতা ভয় পেয়ে চেঁচালো,
টেলিফোনের তার কাটা, তারপরেই সুনিতা একদম হাওয়া। নিশ্চয়ই এটা কোনো ষড়যন্ত্র, অথবা কি অথবা? বলো, থামলে কেন? অথবা কোনো কিছুতে ভয় পেয়ে পালিয়ে আত্মহত্যা করতে যায়নি তো? দূর থেকে ভেসে আসা সমুদ্রের চাপা গর্জনের মতো অমিতেশের কথাগুলো মাধুদীর কানে বাজতে লাগলো। হতেও পারে তাই। মানুষের মন বিচিত্র মাধুদী। এ এক গহন বনের মতো, অন্ধকার, কালো, শব্দহীন। অসংখ্য ছোট ছোট রাস্তা সেই জঙ্গলের ভেতর দিয়ে এলোমেলো ছড়িয়ে রয়েছে, কিন্তু এত অন্ধকার সেখানে যে কোনো পথই চিনতে পারা যায় না। হঠাৎ যদি কোনো একটা হিংস্র জানোয়ার সেই আধার থেকে বেরিয়ে আসে, তখনই বোঝা যায় যে ওদিকে কোনো পথের নিশানা আছে। বহু বিচিত্র শক্তি আমাদের মনের ভেতর খেলা করে। কখন যে কোন শক্তি আরেকটাকে দাবিয়ে দিয়ে ওপরে উঠে আসবে কেউ বলতে পারে না। মনের অসংখ্য পথে চলতে চলতে কখন যায় পথটা হারিয়ে, তখন পুরনো পথ খুঁজে না পেয়েই সব কেমন গুলিয়ে যায়, আর তখনই হয়তো আত্মহত্যার নেশায় পায়। মাধুদী কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল। কার জন্য কান্না পেল নিজেই বুঝতে পারল না মাধুদী। সুনিতার জন্য, অমিতেশের জন্য? চোখের জলে আশ্চর্য রকমের নরম হয়ে গেল মাধুদীর স্বর। তুমি তাহলে গাড়িটা নিয়ে পুলিশে খবর দাও। সেই ভালো। অমিতেশ উঠে দাঁড়ায়। ঘড়িতে রাত প্রায় 3টে। আমার স্ত্রী রাত 8টার পর থেকেই নিখোঁজ। সে কি ডাক্তার সেন, কি ব্যাপার? ঝগড়াঝাড়ি করেছিলেন নাকি? হাসতে লাগলেন পুলিশ অফিসারটি। প্রতিদিন হাজারটা নিরুদ্দেশের খবর শুনে ওরা অভ্যস্ত। তার উপর ডক্টর সেনদের মতো আপার ক্লাস এলিটদের জীবনে এই ধরনের ব্যাপার তো প্রায়ই তার নজরে আসে। শেষ পর্যন্ত দেখা যায় নেহাতি দাম্পত্য কলহের ব্যাপার। আমার মনে হচ্ছে আমার স্ত্রীর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তাছাড়া কিছুকাল ধরেই ও নিউরোসিসে ভুগছিল। বলুন তো ব্যাপারটা। কাগজ কলম হাতে নিলেন পুলিশ অফিসার। আদ্যপান্ত ব্যাপারটা বলে গেল অমিতেশ। বলা শেষ হলে জিজ্ঞেস করল, আমি কি একটা টেলিফোন করতে পারি? অমিতেশ ডায়াল করল 399। হ্যালো, আমার টেলিফোনের তারটা কেটে গেছে, দয়া করে তাড়াতাড়ি লোক পাঠিয়ে দিন। 1322 ফিল্ড রোড। থ্যাংক ইউ। কিন্তু এত রাতে কোন ইনভেস্টিগেটিং অফিসারকে পাঠাই বলুন তো? পুলিশ অফিসারটি বেশ সমস্যায় পড়েছেন বলে মনে হলো। কেন, আমিই তো রয়েছি। ঘরের কোণে যে চেয়ারে শুয়ে রয়েছেন এক ভদ্রলোক, চোখের উপর আলো আড়াল করা রুমাল। তুমি কি জেগে আছো নাকি? তাছাড়া তোমার তো কাল অফ ডে। তা হোক সমীর, বলে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ভদ্রলোকটি। কাছে এসে বললেন ডক্টর সেনের দিকে তাকিয়ে, আমাকে আপনি চিনতে পারছেন না ঠিকই, কিন্তু আমি আপনাকে জানি অনেক দিন থেকে। 15 বছর আগে আপনার প্রথমা স্ত্রী মালবিকা দেবীর খুনের তদন্তের সময় আমি মিস্টার মেননের সঙ্গে ছিলাম। হ্যাঁ, কি বলছেন? অমিতেশ একটু চমকে ওঠে। আপনি ক্লান্ত, বাড়ি যান। আমি একটু পরেই যাচ্ছি আপনাদের বাসায়। সমীর, তুমি ততক্ষণ সর্বত্র ওয়্যারলেসে খবর দিয়ে দাও। স্টেশন, এয়ারপোর্ট আর শহর থেকে বেরোবার আগে সব জায়গায় যেন ভালো মতো চেক করা হয়। সুনিতা দেবীর একটা ছবি পেলে ভালো হতো। ও, আমি নিয়ে এসেছিলাম ছবিটা, কথায় কথায় ভুলেই যাচ্ছিলাম। পকেট থেকে পাসপোর্ট সাইজের ছবিটা বের করে দেয় অমিতেশ। তারপরেই বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। আমি না যাওয়া পর্যন্ত আপনি কোথাও যাবেন না। যদি কোনো আর্জেন্ট কল আসে হাসপাতাল থেকে, তাহলে যাবেন অবশ্য। ডক্টরস হ্যান্ডস ক্যান সেভ এ ডাইং ম্যান। অমিতেশ চলে যেতেই সমীর গুহ একেবারে যেন ঝাঁপিয়ে পড়ল। কি ব্যাপার তোমার অজয়? কেসটা যেন তুমি ইচ্ছে করে হাতে নিলে। বড় ঘরের কেচ্ছায় তোমার দেখে খুব ইন্টারেস্ট। নো ব্রাদার, নো। তুমি জানো না অনেক কিছুই। ডক্টর সেনের প্রথমা যখন মারা গেল, তখন আমি মেননের আন্ডারে সামান্য একজন সাব ইন্সপেক্টর। মালবিকা দেবীর মৃত্যুটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট কাম ডাকাতি বলে চাপা পড়ে গেল। আমার ধারণা বরাবরই অন্য। বছর 3 হলো আমি একটা নতুন ইনফরমারকে পেয়েছি, নাম বাবুরাম। মালবিকা দেবী যে গাড়িতে ওঠার আগেই খুন হয়েছিলেন
তাকে কোনো ডাকাত টাকা পয়সার লোভে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেনি তার প্রমাণ আমি পেয়েছি। ওই বাবুর আমি সেদিনের চোর। দ্বিতীয়ত, ওই ছিল ডক্টর সেনের বর্তমান স্ত্রীর পেয়ারের চাকর। আর তৃতীয়ত, মালবিকাকে না দেখলে বোধহয় উনি সুনিতা দেবীকে আগে বিয়ে করতেন। কি সব বলছো তুমি? বুঝলে সমীর, অজয় বোস কোনো বিষয়ে নিশ্চিত না হলে কোনো সিদ্ধান্ত নেয় না। বলতে পারো এটা আমার জেদ। আমি 15 বছর আগেই ধরে নিয়েছিলাম মালবিকা মার্ডারের পিছনে কোনো ক্রূর ষড়যন্ত্র আছে, কিন্তু কারো কোনো মোটিভ কিছু খুঁজে পাইনি। অমিতেশ বাবুর এক অদ্ভুত দিদি আছেন, তাকেও সন্দেহ করেছিলাম, কিন্তু কোনো প্রমাণ পাইনি। ঘুরে ফিরে সুনিতা দেবীকে আমার সন্দেহ হয়েছিল, কিন্তু দেখা গেল ছেলেবেলা থেকেই সুনিতা ও মালবিকা পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। একমাত্র অমিতেশকে নিজের কাছে পাওয়া ছাড়া আর কোনো মোটিভই ভাবা যায় না। এছাড়া বাবুরামের কথা একবারও সুনিতা দেবী তদন্তের সময় বলেনি। টাকা পয়সা সোনা গয়না চুরি হওয়াতে পুলিশের নজর সম্পূর্ণ অন্যদিকেই ছিল। মেনন সাহেবকে এসব কথা বললে তিনি হেসেই উড়িয়ে দিতেন, বলতেন, হ্যালো ইয়াং বয়, পুলিশের কাজটা রিয়ালিস্টিক, ওখানে নাটক নভেলের গল্প বানানো যায় না, তুমি বোধহয় ডিটেকটিভ নভেল পড়ো। এইসব বলে একেবারে কেসটা শেষ পর্যন্ত চাপাই পড়ে গেল। কিন্তু আমি জানতাম সময় একদিন আসবেই। দেখো, ভাগ্যচক্রে সেই বাবুরামই আজ আমার চেলা। সেই সব স্বীকারোক্তি করেছে, টাকা চুরি করেছে সে ঠিকই, কিন্তু মালবিকা দেবীকে আঘাত করার মতো সাহস তার কিশোর বয়সে ছিল না। শুধু কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই বলেই সুনিতা দেবীকে গ্রেপ্তার করা যাচ্ছে না। কিন্তু এখন আবার শুনছি সুনিতা দেবী নিরুদ্দেশ। এই কেস আমিই তদন্ত করব। তুমি কেবল ইন্সপেক্টর নিয়োগীকে সবসময় আমার সঙ্গে যোগাযোগ করতে বলে দাও। অজয় বোস সমস্ত বাড়িটার আনাজ কানাজ পর্যন্ত দেখে নিলেন। মাধুদি, বুড়িয়াম্মা ও মতিয়ার সঙ্গেও কথা বলে ঘটনার আদ্যোপান্ত জেনে নিলেন। তারপর নিচে রান্নাঘরের কাছে বসে মতিয়াকে জিজ্ঞাসা করলেন, যে লোকটি পার্সেল নিয়ে এসেছিল তাকে দেখলে চিনতে পারবে? নিশ্চয় পারবো। অজয়বাবু ফোলিও ব্যাগ থেকে অনেকগুলো ছবি বের করলেন, আলোর নিচে সবগুলোকে সাজিয়ে রাখলেন, একটার পর একটা ছবি দেখিয়ে যেতে লাগলেন। চিনতে পারছো? না, না। পরপর গোটা 15 ছবি দেখানোর পর চোখ বসা কাঠির মতো চেহারার একটা লোকের ছবি দেখে মতিয়া চেঁচিয়ে ওঠে, এই লোকটাই এসেছিল বাবুজি। এ তো নেশাখোর লালু, তোমাদের বাড়ির কাছেই ওই বস্তিটায় থাকে। ওর পুলিশ রেকর্ড খুবই খারাপ। তুমি ঠিক বলছো মতিয়া? হ্যাঁ বাবুজি। ঠিক আছে, চলুন বাইরেটা একবার দেখে আসি। সদর দরজা পেরিয়ে সবাই বাইরে এলেন। মেন গেট পর্যন্ত পাথর বিছানো রাস্তা, দুধারে কেয়ারি করা ফুলের বাগান, একটু দূরে সবুজ গালিচা, নরম ঘাসের লন, ভোরের রোদে গলে যাচ্ছে যেন। একপাশে টেনিস কোর্ট, লন ঘিরে পাম গাছের সারি, একেবারে কোণে নীল জলে টলমল সুইমিং পুল। পুলের একপাশে কাপড় ছাড়ার ছোট একটা ঘর, পাশে একটা টেবিলে বিদেশি পানীয়ের বোতল, ডিক্যান্টার, গ্লাসের বাহার। দেখতে দেখতে অবাক লাগছিল অজয় বোসের। এত সুখ, এত সমৃদ্ধি, এত প্রাচুর্য, তবুও তার নিচে কত কান্না, কত দীর্ঘশ্বাস, আর কত বঞ্চনার গোপন যন্ত্রণা। জলের ওপর ওটা যেন কি ভাসছে একটা। একটি সিপাহী হঠাৎ চেঁচিয়ে ওঠে, সঙ্গে সঙ্গে দৌড়ে যান সবাই সেদিকে। কাছে গিয়ে দেখেন অজয় একটি নারী দেহ জলে ডুবে ফেঁপে ফুলে ভাসছে। বাঁশির তীক্ষ্ণ আওয়াজের মতো আতঙ্কের রেশ ঝরে পড়ল মাধুদির গলায়। তাড়াতাড়ি জল থেকে টেনে এনে পাড়ে রাখা হলো মৃতদেহটিকে। সুনিতার মৃতদেহ। একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে রইলেন অজয় বোস। পরনের পোশাকটি একটু অস্বাভাবিক। শরীরের ওপরে ছোট হাতকাটা পেটকাটা জাম রঙের ব্লাউজ, নিচের দিকে ছোট একটা শর্ট পরা। সাঁতার কাটতে হলে এরকম অদ্ভুত পোশাক পরবে কেন? মুখের কাছে নাকটা নিয়ে গেলেন। হ্যাঁ, মদের গন্ধ। হয়তো মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল, তারপর মদ খেয়ে নেশার ঝোঁকে সাঁতারের অর্ধেকটা পোশাক পরেই পুলে নেমে পড়েছিল।
পরে হয়তো আর হুঁশ ফেরেনি, কিংবা সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছিল, তারপরই দম বন্ধ হয়ে মৃত্যু। ব্লাউজের ভেতর থেকে একটি রেক্সিনের ছোট্ট ব্যাগ বেরিয়ে পড়ল। মিস্টার নিয়োগী রুমাল দিয়ে জড়িয়ে ধরে সন্তর্পণে ছোট চেনটা ধরে টান দিতেই এক টুকরো কাগজ গড়িয়ে পড়ল। অজয় বোস কাগজটা খুলে ফেললেন। তাতে লেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মানসিক শান্তি নেই। আমি আমি মৃতদেহটা ময়না তদন্তে পাঠিয়ে দিয়ে ইন্সপেক্টর নিয়োগী নিজের চেয়ারে এসে বসলেন। জানেন মিস্টার বোস, আমার ধারণাটা ছিল কোনো সেন্সেশনাল কেস হবে, আপনার সঙ্গে থাকাও রীতিমতো ভাগ্যের দরকার, কিন্তু শেষকালে একটা সাধারণ সুইসাইড কেস। আপনি কি ভেবেছিলেন? আমি ভেবেছিলাম মিসেস সেনের চেহারা তো খারাপ নয়, বরং ফিগারটা যে কোনো ফিল্ম আর্টিস্টের হিংসার ব্যাপার। হয়তো কেউ কিডন্যাপ করেছে, মানে আরো কিছু থ্রিলিং ব্যাপার, এই আর কি। জানেনই তো, মাঝে মধ্যে এরকম সেন্সেশনাল কেস না পেলে দিনরাত চোর পকেট মার নিয়ে দিন কাটাতে একঘেয়েমি এসে যায়, তাই না? ডক্টর সেনকে খবর পাঠিয়েছেন তো? খবর পাঠানো হয়েছে অনেক আগেই, এমনকি ওর সঙ্গে ফোনে কথাও বলেছি। ব্লাউজের মধ্যে পাওয়া ব্যাগটার ভেতরে কাগজের লেখাটা সুনিতারই, তবে লেখার ধরনটা এলোমেলো আর বড্ড বেশি তাড়াতাড়ি লেখা। অমিতেশবাবুর দিদি কিন্তু বললেন যে লেখাটায় সুনিতার লেখার ধাঁচা আছে ঠিকই, কিন্তু একটু অন্যরকম। তবে আত্মহত্যার আগে মানুষের মনে কোনো উন্মাদনা জাগে বোধ হয়, তাই মানসিক বিকৃতিতে লেখাটাও একটু আধটু পাল্টে যেতে পারে। কাউকে পাঠিয়ে ওদের বাড়ি থেকে সুনিতা দেবীর লেখার কিছু স্পেসিমেন আনিয়ে এই লেখাটা সমেত হস্তরেখাবিদ মিস্টার কৃষ্ণনের কাছে পাঠিয়ে দিন। যদি হাতের লেখা এক না হয় তবে অন্যভাবে ভাবতে হবে, না হলে আত্মহত্যাই ধরতে হবে। আমার মনে হয় কি জানেন, সুনিতা দেবী হয়তো বুঝতে পেরেছিলেন তার স্বামী অপরাধের কথা জানতে পেরেছেন, না হলে গত 6 মাস ধরে তার ব্যবহার সবার কাছে খারাপ লাগতো কেন? সব সময় অন্যমনস্ক ভাব, রাস্তাতেও নাকি 2বার দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। সেই মানসিক হতাশারই চরম ফল আত্মহত্যা হতে পারে। আচ্ছা, এখন তবে উঠি। কাল সকালের মধ্যেই করোনার রিপোর্ট আর মিস্টার কৃষ্ণনের হাতের লেখার মালিকানার ফয়সালাটা পাঠিয়ে দেবেন কিন্তু। করোনারের রিপোর্ট ও হস্তরেখা বিশারদ মিস্টার কৃষ্ণনের রিপোর্ট স্থির করল নেশার ঘোরে আত্মহত্যা করার উদ্দেশ্যেই মিসেস সুনিতা সেন সুইমিং পুলের জলে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং জলে ডুবেই মারা গেছেন। অনেকেই ভাবল সুনিতা দেবীর মৃত্যু রহস্যের সমাপ্তি হল, কিন্তু 3-4 দিন পর বাবুরাম এসে যদি লালুর মৃত্যু সংবাদটা না জানাতো, তাহলে হয়তো সবার মতোই অজয় বোসও এই কাহিনীর পরিসমাপ্তি টেনে দিতেন। তুই ঠিক বলছিস? লালু মান্না মারা গেছে? হ্যাঁ স্যার, কোনো খবরের আশায় আগেই আমি সেই কাফেতে গিয়েছিলাম। গিয়ে দেখি খুব ভিড়। কি ব্যাপার, শুনলাম কিছুক্ষণ আগে ওখানে লালু সেই বাজে মেয়ে সুকিকে নিয়ে মদ খেতে গিয়েছিল। চেয়ারে বসে বকবক করতে করতেই হঠাৎ লোকটা টেঁসে গেল। থানার লোকজনকেও দেখলাম, মরা পোস্টমর্টেমে চলে গেছে। চল তো দেখে আসি। অজয় বোস তাড়াতাড়ি মর্গের দিকে রওনা হলেন। পুলিশ সার্জন মিস্টার পাকড়াশি ওকে দেখেই চেঁচিয়ে উঠলেন, আরে মিস্টার বোস যে, ব্যাপার কি? কিচ্ছু না। লালুর অটোপসির ফল কি? অত্যাধিক মাত্রায় আফিম সেবনই মৃত্যুর কারণ। লোকটা নাকি নামকরা গুন্ডা ও নেশাখোর। নেশার মাত্রা বোধহয় আজ একটু বেশি হয়েছিল, বাস। শুনলাম ওর সঙ্গে নাকি একটি বাজে মেয়েও ছিল। নেশার ঘোরে আফিমের মাত্রা বাড়িয়ে দিয়েছে আর তার ফলেই মৃত্যু। কিন্তু সামান্য একটা গুন্ডার মৃত্যুতে আপনি এত চিন্তিত কেন? সে কথা পরে বলবো মিস্টার পাকড়াশি। অজয় বোস আর দাঁড়ালেন না। তার নিজের হাত নিজেরই কামড়াতে ইচ্ছে করছে। উত্তেজনায় অজয় বোসের আঙুলগুলো ছটফট করতে থাকে। লালুর মৃত্যুর সঙ্গে নিশ্চয়ই সুনিতা দেবীর আত্মহত্যার কোনো লিঙ্ক রয়েছে। তাড়াতাড়ি বাবুরামকে ডেকে তিনি বললেন, সুখীর ঠিকানা জোগাড় করে তাকে খুঁজে বের কর। কিছুক্ষণের মধ্যেই সুখীকে নিয়ে হাজির হলো বাবুরাম। নিজের বাড়ির ভেতর ঘরে নিয়ে সুখীকে বসাল। কোনো নিষিদ্ধ পল্লীর মেয়ে সুখী, বয়স প্রায় 35-36 হবে, চোখে মুখে অনাচারের চিহ্ন। অজয়কে দেখে ভয়ে একেবারে কুঁকড়ে গেল। ভয় নেই, যা জিজ্ঞাসা করব তার ঠিকঠাক জবাব দেবে। লালুকে কতদিন থেকে জানো? হুজুর, বেশি দিন না, বছর 2-1। আমাদের পাড়ায় ওর ঘাঁটি ছিল।
একদিন রাতে আমার ঘরে কোনো লোক না আসায় চুপচাপ রাস্তায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি লালু রাস্তার কোণে পড়ে গিয়ে দাঁত মুখ খিঁচোচ্ছে। শরীরটা কিরকম কুচকে কুচকে উঠছে। নিয়ে এলাম নিজের ঘরে। বলল, একটু অফিম দাও। আমাদের বুড়ি ঝিটা অফিম খেত। তার কাছ থেকে একটু অফিম নিয়ে ওর মুখে দিতে অল্পক্ষণের মধ্যেই লোকটা সুস্থ হয়ে উঠল। সেই থেকে ও আমার বাঁধা মানুষ আছে। তোমাকে মাসে কত করে দিত? কি আর দিবে, উল্টে মাঝে মাঝে আমাকেই দিতে হতো। ওর মনটা বড় সাদা ছিল গো বাবুজি। লালু কিছুদিন আগেও তোমাকে কিছু দেয়নি? 3-4 দিন আগে হঠাৎ এসে সন্ধ্যেবেলায় বললে, আর ভাবনা নেই সুখী, এবার থেকে মাসে মাসে তোকে কিছু টাকা দিতে পারবো। এই নে, এটা খোল তো দেখি বলে একটা ছোট কাঠের বাক্স দিল। কি দিল? কাঠের বাক্স? হ্যাঁ হুজুর। খুলে দেখি কাগজের মুড়োকে কি যেন একটা ছোট জিনিস। পাতলা কাগজটা খুলে দেখি মা মাথার চুল আর একটা ছোট আঙুল। ভয়ে তাড়াতাড়ি আবার বন্ধ করে দিয়ে বললাম, এসব কোত্থেকে আনলি? লালু শুধু বলল, তা দিয়ে তোর দরকার কি? আমাদের পাড়ায় এক মেম সাহেবকে রাত 8টার পরে গিয়ে যে কোনো সময় এটা দিয়ে আসতে হবে। তার জন্যই 20 টাকা বকশিস পেয়েছি। আর বাবুকে বলেছি আপনি যা বলবেন তাই করব। এবার তো বাবুকে ভয় দেখিয়েই টাকা নিয়ে আসব। তারপর কি হলো? পরে দেখলাম ওর ভিতরে একটা সুন্দর কাগজে লেখা চিঠিও ছিল। সেটা বাক্সর ভেতরে রাখতে ভুলে গেছি। চিঠিটা কোথায়? আমার বাড়িতে বাবুজি, বিছানার নিচে আছে। মারা যাওয়ার দিন তোমার সঙ্গে কোথায় দেখা হলো লালুর? ওই বারেই কদিন বাড়ি আসে আর আমাকে 10 টাকার নোট ছুঁড়ে ছুঁড়ে দেয়। আমি ভয়েতে জিজ্ঞেস করি, লালু এত টাকা কোথায় পাচ্ছিস তুই? চুরি করিস নাকি? লালু গালাগালি দিত। চুরি করবো কেন, এসেই বাবুটি দিচ্ছে, বলেছে রোজ 10 টাকা করে দেবে, এমনকি 2-3 দিন আফিমও কিনে দিয়েছে আমাকে। আর বাবু এও বলেছে এবার থেকে তোর ওষুধেরও পয়সা লাগবে না, যখন খুশি গেলে বাড়ি শুদ্ধ সববার চিকিৎসা করবে বিনা পয়সায় সারা জীবন। বুঝলি সখী, তোর আমার দিন এবার ফিরলো। এই বাবুটি কি ডাক্তার? তুমি তাকে দেখেছো? তা আমি বলতে পারবো নি, তবে আমাকে বাবুর কাছে নিয়ে যাবে বলে ঠিক ছিল। কিন্তু এমন নেশাখোর লোকটা, ভাগ্য ফিরলে হবে কি, শেষ পর্যন্ত আফিমই লোকটাকে মারল। সুখীর বাড়ি থেকে বাক্সের ভেতর পাওয়া চিঠিটা দেখে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। লালু মারা যাওয়ার 4-5 দিন আগের একটা ওষুধের শিশি নিয়ে এসে তার গায়ের লেভেল থেকে ফার্মেসির নাম আর ক্রমিক সংখ্যাটি টুকে নিয়ে অজয় ইন্সপেক্টর নিয়োগীকে পাঠিয়ে দিলেন। ওষুধের প্রেসক্রিপশনটায় কি ছিল আর কোন ডাক্তারের তা যেন ঘণ্টাখানেকের মধ্যেই তাকে জানিয়ে দেওয়া হয়। ঘরে পায়চারি করছেন অজয় বোস, পাইপে ধোঁয়া ছাড়ছেন মাঝে মাঝে। কিছুতেই সব সূত্রগুলো এক জায়গায় এনে মেলাতে পারছেন না। এমনও হতে পারে সুনিতা দেবী আত্মহত্যা করেছেন ঠিকই, কিন্তু কেউ তাকে দিনের পর দিন মালবিকা দেবীর হত্যার ব্যাপারটা জানিয়ে ভয় দেখিয়েছে। এমন কেউ নিশ্চয়ই আছে যার কাছে নিশ্চিত প্রমাণ আছে যে ডক্টর অমিতেশ সেনের প্রথম স্ত্রী মালবিকার মৃত্যুর জন্যে সুনিতা দেবীই দায়ী। সে গত কয়েক বছর ধরে শিকারী বেড়ালের মতো তার শিকারকে নিয়ে খেলায় মেতেছে। খেলতে খেলতে ভয়ে ও হতাশায় যখন সুনিতা দেবীর মন ক্লান্ত,
তখনই চরম হতাশায় আত্মহত্যার পথই একমাত্র শান্তির পথ ভেবে নিয়ে সেই পথেই তিনি পা বাড়িয়েছেন। কিন্তু কে সে? লালুকেই বা কে টাকা দিচ্ছিল? লালুর মৃত্যু কি স্বাভাবিক? কে এই ডাক্তার? এই ডাক্তার কি অমিতেশ সেন? এত বড় ডাক্তার যার ফি 32 টাকা, সে নিয়মিত চিকিৎসা করছে একটি বস্তির গুন্ডাকে। সবই সম্ভব এই জগতে। ডক্টর সেনের দিদি এর পেছনে নেই তো? এমনও হতে পারে ওরা দুজনে মিলে দিনের পর দিন বুড়ি আম্মা ডক্টর সেনের মাধুদীকে ডাইন বলে ভাবে, সুকৌশলে মানসিক যন্ত্রণার বেড়াজাল সৃষ্টি করে সুনিতা দেবীকে উন্মাদ করে দিয়েছিল। শেষ পর্যন্ত কাটা আঙুল পার্সেলে পাঠিয়েছিল শুধু ভয়টাকেই বাড়াতে। বাক্সের ভেতর নীল কাগজে লেখা চিঠিটাই বা কার? হ্যালো, কে? নিয়োগী? কি খবর? হ্যাঁ, কি বললেন? আর ইউ শিওর? উত্তেজনায় গলা কাঁপতে থাকে অজয় বোসের। আপনি হাসপাতালে গিয়ে লালুর ছবিটা ডাক্তার সেনকে দেখিয়ে জিজ্ঞাসা করুন লালুকে ডাক্তার সেন চেনেন কিনা। তারপর চলে যান তার দিদির কাছে, তাকেও দেখান। সুখীর বাড়ির চিঠিটাও দেখাবেন। আর সুনিতা দেবীর ঘর সার্চ করে তার হাতের লেখা কোনো কাগজ আনা চাই। ডক্টর সেনের লেখা জোগাড় করতে কোনো কষ্ট হবে না। এ সমস্ত রিপোর্টই আজ সন্ধ্যের মধ্যে চাই। সারা দুপুর আজ কোথাও বেরোননি অজয় বোস। মাঝে মাঝে ইন্সপেক্টর নিয়োগীকে ফোন করে যোগাযোগ রাখার চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই তাকে ফোনে পাচ্ছেন না। সন্ধে হতে চলল, এখনো পাকা খবর কিছুই পাওয়া গেল না। সবচেয়ে বড় কথা, তেমন কোনো প্রমাণ বা সাক্ষী নেই যাতে সত্যিকারের খুনি আসামিকে ধরা যায়। সুনিতা দেবীর আত্মহত্যায়, যদি আত্মহত্যাই ধরে নেওয়া যায়, আত্মহত্যার পেছনে সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র আছেই। লালুর মৃত্যুই তাকে ঠিক পথ দেখিয়েছে। মিস্টার বোস, মিস্টার বোস! উত্তেজিতভাবে ঘরে ঢোকেন মিস্টার নিয়োগী। আপনার কথা মতো আগেই ডাক্তার সেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তাকে কোথাও না পেয়ে তার দিদির সঙ্গে দেখা করি। অমিতেশ বাবুর মাধুদী যখন আমার কাছে এলেন, আমি প্রথমে তাকে চিনতেই পারিনি। সে কি, এই তো মাত্র 4 দিন আগেই তার জবানবন্দি নিলেন। বিশ্বাস করুন, আপনি গেলেও চিনতে পারতেন না। চোখ দুটো বসা, মাথার চুল রুক্ষ এলোমেলো, এমনকি পরনের কাপড়টাও অবিন্যস্ত। আমার সামনে যখন এলেন তখন বেশ একটু টলছেন। দোতলার সিঁড়ি বেয়ে নিচে যখন এলেন, বুকের আঁচল ধুলোয়। জড়ানো স্বরে বললেন, পুলিশ? আবার কেন? সুনিতার কেস তো ক্লোজড ফরএভার। আপনাকে একটা চিঠি দেখানোর জন্য এসেছি। দেখুন তো কার হাতের লেখা। চোখ দুটো রোগড়ে নিয়ে উনি লেখাটা পড়লেন। সুনিতা দেবী সাবধান, আপনি যে মালবিকাকে দা দিয়ে কুপিয়ে মেরেছিলেন সেই খবর আমরা জেনেছি। এবার আপনার শাস্তি, অপমান, লোকলজ্জা আর শেষকালে ফাঁসির দড়ি। শুধু দিদির জন্যই কিছু করতে পারছি না, আপনার স্বামী সব জেনেছে। ওরা শেষ করে চেঁচিয়ে উঠলেন, না না, আমি কিছু জানি না। কি হয়েছে মাধুদী? আপনি কি অসুস্থ? কে 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 বললে মাধুদী? না না, আমি কারো দিদি নই, মিথ্যে কথা। মিস্টার নিয়োগী, আজ 3 রাত আমার ঘুম নেই, সারা বাড়ি ঘুম হয়, আর আমার স্লিপিং পিল খেয়েও ঘুম হচ্ছে না। এ কি জ্বালা, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। উফ! তবুও মিস্টার নিয়োগী চাপ দিলেন। এ লেখাটা কার? কোনো জবাব দিলেন না মাধুদী। উদাস, আনমনা, নিরুত্তাপ, বরফ। দেখুন তো এই লোকটাকে চেনেন কিনা। লালুর ছবিটা দেখালেন মিস্টার নিয়োগী। না, এরকম কাউকে অন্তত দেখিনি। আপনি কি খুঁজতে এসেছেন মিস্টার নিয়োগী? খুনি? অদ্ভুতভাবে পুরুষালী গলায় হেসে উঠলেন মাধুদী। আজ কদিন ধরেই অনবরত ফোন আসছে আমার। তারা বলছে মাধুদী, মালবিকাকে সুনিতা খুন করেছে, আর সুনিতাকে তুমি অমিতেশের জীবন থেকে সরিয়েছ। আমার কাছে প্রমাণ আছে। এ কথা আমাদের জানাননি কেন? আমি জানি। সুনিতার আত্মহত্যায় প্রমাণ করলো
পাপের শাস্তি মৃত্যু। সুনিতা দেবীর ঘটনা আমরা এখনো মুছে দিইনি। এ বিষয়েও আমরা নিশ্চিত সুনিতা দেবীকে খুন করা হয়েছে, তবে আসল খুনিকে ধরা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনার অনুতাপের লক্ষণ দেখে মনে হচ্ছে। মিস্টার নিয়োগীর কথা শেষ হতে না হতেই টেলিফোনের আওয়াজ এলো। লাইনটা ধরুন ইন্সপেক্টর, নিশ্চয়ই তারা ফোন করছে। মাধুদি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে চাইলেন। দাঁড়ান, জবাবটা আপনিই দিন, আমি বাকি কথাটা শুনবো। হ্যালো। খুব ভয়ে ভয়ে মাধুদি রিসিভারটা তুলে ধরলেন। আস্তে আস্তে মাধুদির হাত থেকে রিসিভারটা নিজের কানের কাছে নিয়ে নিয়োগী ধরলেন। শুনতে পেলেন, মাধুদি সাবধান, আমি জানি তুমি অমিতেশকে ভালোবাসো, তাই তাকে আর কেউ গ্রাস করুক এটা তোমার পছন্দ নয়। তুমি সুনিতাকে হত্যা করেছ, তুমি খুনি। এখনই পুলিশের হাতে সব প্রমাণ পাঠিয়ে দিচ্ছে। লাইন কেটে গেল। মাধুদি হাঁ করে ওর দিকে তাকিয়ে। মিস্টার নিয়োগী ধীরে ধীরে বললেন, ওরা বলল আপনি খুনি? হ্যাঁ, না না, আমি কিছু জানি না, আমি খুনি নই। এই নিন একটা ডায়েরি। বলেই টিপয়ের নিচে রাখা ছোট একটা পুরনো ডায়েরি ওর হাতে তুলে দিলেন। ফিসফিসিয়ে আতপাগলের মতো বলতে লাগলেন, পালান পালান। এই পর্যন্ত বলে মিস্টার নিয়োগী থামলেন। উত্তেজনায় গলার স্বর থমথম করছে তার। তাহলে আপনি সত্যিই পালিয়ে এলেন? হ্যাঁ মিস্টার বোস। অজয় বোস ডায়েরিটা নিয়ে নিজের শোবার ঘরে ঢুকলেন। নীলাভ রঙের ছোট্ট মেয়েলি ডায়েরি, ওপরে গোটা গোটা করে মেয়েলি হাতের লেখা, মালবিকা সেন। পরপর কয়েকটি পাতা উল্টে গেলেন। নিজের বাড়ির কথা, স্বামীর কথা, কেনাকাটা, সিনেমার কথা, নিতান্তই ঘরোয়া। 2রা মার্চ। খুব বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। অমিতেশ এখনো বাড়ি আসছে না কেন? আজকাল কি যে ছেলে মানুষই করে। আমি মাধুদির সামনেই জড়িয়ে ধরে, আদর করতে চাই ফাঁক পেলে। আমি বোধহয় সেকেলে হয়ে গেছি। মাধুদিকে আজ কি সুন্দরী না লাগছিল। সত্যি মাধুদি এত সুন্দর, তবুও বিয়ে করছে না কেন? কেবলই বলে ছেলে পছন্দ হয় না। আজ সুনিতা এসেছিল, দুজনে খুব খানিকটা গল্প করলাম। ও শুধু খুঁটিয়ে খুঁটিয়ে অমিতেশের খবরই জানতে চাইল। অমিতেশ আমাকে কি করে আদর করে, কিভাবে রাতে আমরা পাশাপাশি শুই, কিভাবে অমিতেশ ও যে কি করে এসব কথা মুখে বলে, মেয়েটা লজ্জাও নেই। আর সুনিতাকে বাড়ি ডাকবো না। এতদিন পর আমার সঙ্গে দেখা হলো, অথচ আমাদের মনের কথা হলো না। সুনিতা একটু পাল্টে গেছে জানো। 28শে মার্চ। আজ আমাদের পিকনিক হয়ে গেল ডায়মন্ড হারবারে। অনেকদিন পর আমরা খুব আনন্দ করলাম। মিনি, কুলদীপ, সুরিন্দর, প্রতিম ওরাও এসেছিল। সুনিতা আর অমিতেশ আজ খুব হাসালো সবাইকে। সুরিন্দর তো ঠাট্টা করেই বলল, মালবিকা তুমি কিন্তু ভারী অন্যায় করেছ। তোমার সঙ্গে পরিচয়ের আগে আমরা সবাই জানতাম অমিতেশ সুনিতাকেই লাইফ পার্টনার করবে। কি জানি বাবু, তবে আমাকে বিয়ে করতে গেল কেন? শেষ কথাটির তলায় লাল দাগ দেওয়া। 12ই এপ্রিল। আজ আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম। সুনিতা বেশি কিছু কেনেনি। অমিতেশকে বললাম, সুনিতার জন্য কিনে দাও না কিছু। সুনিতা খুব চালাক মেয়ে জানো তো। এরপর প্রায় প্রত্যেক পাতাতেই কোনো না কোনোভাবে সুনিতার কথা একটু আধটু আছেই। যেমন, কি বিশ্রী গরম সারাদিন। পাশের বাড়ি রুমা আর টুটু এসেছিল বেড়াতে। ফুলের মতো দুটি শিশু, আদর করে ওদের জ্বালাতন করেছি। সুনিতাও এসেছিল দুপুরে। সুইমিং পুলে সাঁতার কাটলাম দুজনে। ও এখনো ভালো করে সাঁতার শেখেনি, তবে আমার ভাল্লায় যখন পড়েছে আর বাড়ির ভেতর যখন সুইমিং পুল আছে, তখন ওকে পাকাপোক্ত সাঁতার রুমে বানিয়ে তবে ছাড়ব। সামনে আমাদের মাধুদির জন্মদিন। সুনিতাকেও কিছু দিতে ইচ্ছে করছে, কিন্তু সুনিতা রাজি হলো না। ও জানে অমিতেশ ওকে বেশি পছন্দ করে না। আজ ডায়েরি লিখছিলাম ওর সামনে বসেই। সুনিতার কথাও লিখে ফেললাম, কিন্তু ও জানতে পারল না। সত্যি খুব চালাক মালবিকা। অজয় মনে মনে ভাবলেন, 15 বছর পর মালবিকা দেবীকে কল্পনা করে নিতে একটুও কষ্ট হলো না অজয়ের। 18ই জুন। মাধুদি আজ কি বকবকি না করলো অমিতেশের ছেলে মানুষই নিয়ে। অমিতেশ মাধুদির চেয়ে খুব বেশি ছোট নয়, অথচ মাধুদি এমন ভাব করেন যেন মাধুদির কাছে অমিতেশ একটা 10-12 বছরের ছেলে। কি বিশ্রী লাগে।
20শে সেপ্টেম্বর। পুজো আসছে, সবাই প্ল্যান আটছে বাইরে যাওয়ার জন্যে। অমিতের সঙ্গে যাওয়াই হবে না, বলে ডাক্তারদের ছুটি নেই, ইচ্ছে হলে তোমার বন্ধুর সঙ্গে ওয়ালটেয়ার ঘুরে এসো। কি বোকা, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? তাছাড়া সুনিতা আজকাল অমিতের সম্বন্ধে বড় বেশি খোঁজ খবর নেয়, আর অমিতেশ ঠিক ততটাই বিরক্তি দেখায় সুনিতার বিষয়ে। 3রা অক্টোবর। আজ মাধুদিকে নিয়ে বেরোবো ভাবছিলাম, এমন সময় সুনিতা এসে গেল। অমিতেশ আসতে দেরি করায় আমরা দুজনেই বেরোলাম। পার্ক স্ট্রিটের একটা রেস্টুরেন্টে কফি খেলাম, নাচলাম, পরে সিনেমা দেখলাম। সুনিতার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগে। কত ধীর আর স্থির, কোনো ব্যাপারে মাধুতির মতো তরবরে ভাবনি। কত ধীর আর স্থির। অজয় মনে মনে হাসলেন। ধীরে ধীরে সত্যি মালবিকাকে মেরে ফেলতে সুনিতার অনেক সময় লেগেছিল। শেষ পর্যন্ত ও নিজেও মরল, আরও 3টে জীবন বিষিয়ে দিল। কবে সুনিতা প্ল্যান করেছিল? ঠিক কোন সময় থেকে সে মালবিকার স্বামী অমিতেশকে আপনার করে পেতে চেয়েছিল? ভাবতে ভাবতে আরও কয়েকটা তারিখের উপর নজর পড়ল অজয়ের। 6ই অক্টোবর। আজ রাতে আবার সুনিতার বাড়ি এলাম। দারুণ পার্টি হচ্ছে, অল্প অল্প ব্র্যান্ডি, উইস্কি আর বিয়ার চলছে। আমি কোল্ড ড্রিঙ্কস নিলাম। অমিতেশ কলে গেছে। মাধুতি তার অনেক দিনের বন্ধু রাঘবনের সঙ্গে দেখা করতে গেছে। রাঘবন এলেই মাধুতিকে ছাড়তে চায় না, অথচ সুনিতা বলে মাধুতি কখনো কাউকে বিয়ে করবে না, কারণ অমিতেশকে ছেড়ে যেতেই পারবে না। আমার খুব অবাক লাগে না কথাটায়। এটা অবশ্য ঠিক যে মাধুতি অমিতেশকে ভীষণ ভালোবাসে আর ওকে আঁকড়ে ধরেই জীবনটা কাটাতে চায়, কিন্তু সেটা শুধুমাত্র ততদিন যতদিন না কাউকে বিয়ে করছে সে। আমি সুনিতাকে এই কথাটা বলি, কিন্তু সুনিতা মৃদু হাসে। আমার মনে হয় আমিই ঠিক। তুমি অমিতেশের কতটুকু জানো সুনিতা? আমি তো সবই জানি। ইস, কত নিশ্চিন্ত ছিল মালবিকা। কোনো দিনও ওর মনে স্বামী সম্বন্ধে কোনো সংশয় দানা বাঁধেনি। এমনকি বন্ধু সুনিতার ওপর কি অগাধ বিশ্বাস। অজয়ের মনে মালবিকার এক অদৃশ্য তৃপ্তিময় মুখের ছায়া ভেসে ওঠে। ডায়েরির প্রায় শেষ পাতাগুলোতে পৌঁছে গেছে অজয়। কয়েকটা পাতা শেষের দিকে সাদা রয়েছে। অক্টোবরের মাঝামাঝি তো মালবিকা দেবীর অ্যাক্সিডেন্ট হয়েছিল। বারবার সে স্বামীর, মাধুদির আর সুনিতার গল্প করেছে ডায়েরির পাতায় পাতায়। শিশুরা একই গল্প শুনতে ও বলতে যেমন ক্লান্তি অনুভব করে না, মালবিকারও তেমনি একই সুরে বারবার আবৃত্তি করতে দ্বিধা নেই। 8ই অক্টোবর। বিকেলে সুনিতা হঠাৎ এসেছিল। বললাম, কি রে, তুই বিয়ে করবি না? কাউকেই তোর পছন্দ হয় না? উত্তরে হঠাৎ কেমন ইমোশনাল হয়ে উঠল সুনিতা। জীবনে ভালোবেসেছি একজনকে, 6 বছর ধরে তার আশেপাশে ঘুরছি। হয়তো সে আমাকে ভালোবেসেছিল, কিন্তু একদিন হঠাৎ এক অচেনা মেয়েকে দেখে তাকেই বিয়ে করে বসলো। 6 বছর অপেক্ষা, এই পরিণাম। সে আমাকে এখন বলে 6 বছর ধরে সে আমাকে শুধু ঘৃণা করেই এসেছে। বুঝলাম না ও কার কথা বলতে চাইলো। ওর ছলছল দুটি চোখের দিকে তাকিয়ে আর কিছু বলিনি। 9ই অক্টোবর। কাল আমাদের বিবাহ বার্ষিকী। সকালে অমিতেশ আমাকে একজোড়া নতুন বেনারসি শাড়ি এনে দিয়েছে। বিকেলের দিকে সুনিতাকে দেখাতে গেলাম। শুধু তাই নয়, একটা শাড়ি সুনিতাকে দিয়ে এলাম। ও কিছুতেই নেবে না। আমার তো আর বিবাহ বার্ষিকী নয়, অমিতেশ জানলে ভীষণ রেগে যাবে। আমি জোর করেই দিয়েছিলাম। ওর বড় ডাইনিং হলটা দেবদারু পাতা আর বেলুনে সাজিয়েছে। সন্ধ্যের পর আলো জ্বেলে দিতেই কি সুন্দর দেখাতে লাগলো। তবে সাজা একটা পার্টি দিচ্ছে, তোর কাছে আমি যেতাম, তুই এবেলা থেকেই যা, একেবারে রাতে ডিনার খেয়ে চলে যাস। আমি ফোন করে একটু পরে অমিতেশ আর মাধুরীকেও আসতে বলে দিচ্ছি। আমি বললাম, দেবদারু পাতাগুলো কি সুন্দর, কোত্থেকে আনলি এ পাতা? কেন, আমাদের বাড়ির লনের শেষ কোণে ছোট্ট দেবদারু গাছটা দেখিসনি? আমি তো নিজেই তা দিয়ে কেটে নিয়ে এসেছি। আমি বললাম, ভাই আমারও কিছু দেবদারু পাতা কাল চাই। সুনিতা হাসলো। কাল কেন, আজই পার্টি শেষে যাওয়ার আগে তুই আর আমি গিয়ে কিছু পাতা কেটে আনবোক্ষণ। এরপর ডায়েরির পাতাগুলো সাদা। অজয়ের মানুষ চোখে ভাসতে লাগলো না বলা দৃশ্যটি। পার্টি শেষের পরে পরিকল্পিত দৃশ্যটি। অন্ধকারে দেবদারু গাছের পাশে দুটি সুন্দরী মেয়ে। কি সুন্দর কচি কচি পাতা, দেখেছিস? আমি নিজেই তা দিয়ে ডাল কেটেছি। কোনো চাকরকে ডাকলেই হয়। তাতে আনন্দ নেই, থ্রিল নেই। অনেক রাত এখন, এত বেশি ড্রিঙ্ক করেছিস তুই, বাড়ি ফিরতে পারলে হয়।
দা নিয়ে আসবো? হ্যাঁ, একটা ধারালো দা। সুনিতা কি তবে সেই মুহূর্তেই প্ল্যানটা করে ফেলেছিল, না অনেক ভেবেচিন্তে ওদের বিবাহ বার্ষিকীর আগে বাড়িতে পার্টি দিয়ে দেবদারু পাতার টোপ ফেলেছিল? দা আনার একটু ছুতো তো চাই, কে জানে। সুনিতার সেই গোপন কথা জানার আজ আর কোনো উপায়ই নেই। সুনিতা আর মালবিকা হাসছে, খানিকটা নেশার ঘোরেও আঁচল লুটোচ্ছে দুজনের। মালবিকা বলছে, বেশ মজা লাগছে। বাড়িতে গিয়ে এক গাদা পাতা নিয়ে অমিতেশকে চমকে দেব। দে, আমাকে দে, আমি কাটছি। অন্ধকারে খুব সাবধান, লনের আলোটা জ্বেলে দে। আলো জ্বাললে সবাই দেখলে হাসবে। পার্টি তো শেষ, কেউ তো নেই। সুনিতা, আমার ভয় করছে। দূর, এই দে কেমন করে দা ধরতে হয়। কোথায় তুই? মালবিকা, আমি ঠিক তোর পেছনে। 15 বছর আগে মালবিকা দেবীর মৃত্যুটা ডাকাতির ব্যাপার বলে সম্পূর্ণ চাপা দেওয়া হয়, আর তার ফলেই সত্যিকারের ঘটনা সেদিন কেউ জানেনি। অজয় সেদিন সামান্য সাব ইন্সপেক্টর, তার সন্দেহের সূত্র ধরে কোনো তদন্ত এগোয়নি। আজ 15 বছর পরে এই ডায়েরি প্রমাণ করে দিচ্ছে সুনিতা দেবীর মোটিভ। মানুষ খুন করার একটা উদ্দেশ্য থাকতেই হবে। আজ সেই উদ্দেশ্যের জবানিকা উঠল। কি ভাবছেন? মিস্টার নিয়োগীর কণ্ঠস্বরে চমক ভাঙে অজয়ের। রাতে সাদা পোশাকের পুলিশ ও সশস্ত্র পুলিশ দিয়ে ওর গোটা বাড়িটা ঘিরে রাখুন, আর প্রতিটা মুহূর্তে নজর রাখুন ডাক্তার সেন যেন শহর ছেড়ে না পালান। হ্যাঁ মিস্টার বোস। 15 বছর ধরে সূত্রের সন্ধান করেছি, কিন্তু কিছুই পাইনি। আজ ডায়েরি প্রমাণ করলো সুনিতা দেবী তার পরম অন্তরঙ্গ বন্ধু মালবিকাকে খুন করেছিলেন। আর এ ডায়েরি থেকে অমিতেশ সেটা যেদিন জেনেছেন তখন থেকেই সুকৌশলে চিন্তা করেছেন কি করে সুনিতা দেবীর ওপর প্রতিশোধ নিতে পারেন। ভাবতে পারেন, শহরের নাম করা ডাক্তার, যার হাতে শত শত মানুষ প্রাণ ফিরে পাচ্ছে, সেই ডাক্তারই 15 বছর ধরে তাঁরই স্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করেছেন। ইটস ইউনিক। আর দেরি নয়, আপনি যে করেই হোক ডক্টর সেনের সঙ্গে যোগাযোগ করে জানতে চেষ্টা করুন উনি লালু মান্নার ছবিটা দেখে চিনতে পারেন কি না। যদি না চেনার কথা বলেন তবে বুঝতে হবে ডক্টর সেন ভয় পেয়েছেন, আর যদি সহজভাবেই চিনে নেন তাহলে বুঝতে হবে উনি বড় রকমের অপরাধী। মিস্টার নিয়োগীর কানে কানে আরো কয়েকটি নির্দেশ দিয়ে অজয় বোস বললেন, আপনি এইভাবে সব ব্যবস্থা করুন, আমি ঠিক সময় মতোই ডক্টর সেনের বাড়ি যাচ্ছি। শাড়ি, ব্লাউজ, এমনকি চটিটা পর্যন্ত পায়ে দিয়ে ফুল আঁকা নরম বালিশে শুয়ে মাধুদি। ওটা ওর শোবার সময় নয়, তাছাড়া শুতে যাওয়ার আগে বরাবরই নাইট গাউন পরে মাধুদি। খুব আস্তে আস্তে কথাগুলো বললেন ডক্টর সেন, যেন গলার স্বর পেলে মাধুদি জেগে উঠবে, বেডরুমে পুলিশের লোককে নিয়ে আসায় বিরক্ত হবে। অজয় বোস বিছানার কাছে এগিয়ে গেলেন। সরু সরু পাখির পালক আঙুলের একটিতে কালির ছোপ। তবে কি তিনি কিছু লিখছিলেন? টেবিলের দিকে তাকালেন। ছোট্ট বিলিতি টাইমপিস, একটা টেবিল ক্যালেন্ডার, আধখোলা ফাউন্টেন পেন, তার নিব এবং মুখ কালিতে ভেজানো। শোবার আগে টেবিলে বসে নিশ্চয়ই কিছু লিখছিলেন। হয়তো কলমে কালি ছিল না, তাই দোয়াতে কলম ডুবিয়ে ডুবিয়ে লিখছিলেন। কেন এত তাড়াতাড়ি করছিলেন? তবে কি খুব ভয় পেয়েছিলেন? কিসের ভয়? কে ভয় দেখিয়েছে? মিস্টার নিয়োগীও বললেন, মাধুদির কদিন ঘুম নেই, পাগলের মতো চেহারা। তবে কি তাকেও মানসিক বিকৃতির পর্যায়ে এনে ফেলা হয়েছিল? কি এত তাড়া ছিল যে পেনে নতুন করে কালি ভরার পর্যন্ত সময় ছিল না? মাধুদি কি তাড়াতাড়ি ঘুমোতে, স্বপ্ন দেখতে বা মরতে চেয়েছিলেন? অসংখ্য প্রশ্ন অজয়ের মনে দাপাদাপি করতে করতে মুখ ফুটে বেরিয়ে এলো। কেন কেন কেন? পাশে দাঁড়ানো অমিতেশ বলল, কেন আত্মহত্যা করলো মাধুদি? কারণ সুনিতা মরার আগে একটা চিঠি লিখে রেখে গেছে। সেই চিঠিটা লুকোনো ছিল, আজ আমি সেটাকে ওর সামনে এনে দিই। সেই চিঠিতে স্পষ্ট লেখা যে মাধুদি সুনিতাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। চমৎকার। আপনি এটা কি করলেন? চিঠিটা পেয়ে তো আমাদের জানানো উচিত ছিল। এত বড় একটা সূত্র তো আমরা পেলে বর্তে যাই।
মাধুদি আমার কাছে এসে বলল আমি আজ কটা দিন রাত কোনো ঘুমের ওষুধেই ঘুম আসছে না, কি করি বলতো, আমি তো পাগল হয়ে যাব। তখন আমি বললাম সুনিতাকে লেখা তোমার চিঠিটার কটা লাইন কেটে দাও, না হলে পুলিশ ওটা পড়লেই তোমাকেই সুনিতার আত্মহত্যার জন্য দায়ী করবে। তারপর ফরেন মেকের ভালো স্লিপিং পিলের নাম লিখে দিচ্ছে, কাউকে দিয়ে আনিয়ে নাও, বেশ আরামে ঘুমোতে পারবে। আর এই দেখুন সেই চিঠিটা। অজয় মাধুদীর চিঠিটা পড়তে লাগলেন। সুনিতা, তুমি আজ নেই। এই চিঠি লেখার অর্থ নিজের মনটা পরিষ্কার করা। কি সুন্দর আমাদের সংসার ছিল বলতো, তুমি, আমি আর অমিতেশ। তোমার ছেলেপুলের অভাবটা অবশ্য আমিও অনুভব করতাম, কিন্তু এসব কি হলো বলতো। পুলিশ অফিসার অজয় ঘোষ আর মিস্টার নিয়োগী প্রায়ই আসছেন, ভালো লাগে না। মালবিকার ডায়েরিটা আচমকা একদিন টেবিলে পেলাম। কে রেখে দিল, কোত্থেকে এলো, কেউ বলতে পারলো না। পড়তে পড়তে ভয় পেলাম। তুমি কি তবে মালবিকাকে দা দিয়ে আঘাত করেছিলে? আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণা, ব্যথা, দপদপানি, বোধহয় পাগল হয়ে যাব। ফুলের মতো মেয়ে ছিলে তুমি। মালবিকার মৃত্যুর পর অমিতেশের ভেঙে পড়া মন ও শরীরকে কিভাবেই না বাঁচালে। অথচ শেষ কয়েকটা মাস আমারও যেন কি হয়েছিল। অমিকে এক মুহূর্ত চোখের আড়াল করতে পারিনি, বিশেষ করে ডায়েরিটা পড়ার পর। কোনো দিন তুমি আর অমিতেশ যখন এক শয্যায়, তখনও আমি চুপি চুপি চোরের মতো তোমাদের বেডরুমে দাঁড়িয়ে রয়েছি। এমনকি তোমাদের নিদ্রার দৃশ্য পর্যন্ত হয়তো দেখেছি। কেবলই ভয় হতো হয়তো এই দুর্বল মুহূর্তে মালবিকার মতো অমিতেশকেও তুমি খুন করবে। তুমি লক্ষ্য করতে অমিকে ছেড়ে এক মুহূর্ত থাকতে চাইতাম না। বুড়ি আম্মা ও মতিয়া অমিতেশের পাশে ছায়ার মতো আমার থাকাটা ভালো চোখে দেখত না। ওরা বলতো ডাইন। সবই আমি জানতাম, তবুও শেষ পর্যন্ত দেখতে পেলাম কথায় কথায় তুমি রেগে যাও। আমার উপর ভীষণ বিরক্তি। অমিতেশকে একলা পাও না, ভাবতে আমার নিশ্চয়ই কোনো অবৈধ ব্যাপার আছে অমিতেশের সঙ্গে। নিঃসঙ্গ মনে ভাবতাম আমার এই গুপ্তচরের মতো অমিতেশকে নজর রাখাটা ভালো দেখাচ্ছে না। কিন্তু আমি কেমন যেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। একেই বোধহয় লোকে বলে অ্যালার্মিস্ট। সবকিছুর ভেতর খারাপটাই আগে ভাবা। অথচ ডায়েরির ব্যাপারটা তোমাকে কিংবা অমিকে বলতেও পারিনি। তুমিও সারা বাড়িতে প্রায় কি যেন খুঁজে বেড়াতে। এখন মনে হচ্ছে তুমিও এই ডায়েরি খুঁজতে। কিন্তু বিশ্বাস করো সুনিতা, আমি এসব কিছুই জানি না। কে ডায়েরিটা আমার টেবিলে রেখে দিল, বিশ্বাস করো লক্ষ্মীটি, আমি নির্দোষ। তুমি আত্মহত্যা করো এ আমি একটু চাইনি, সত্যি চাইনি। না চাইলেও তাই ঘটে গেছে। সুনিতা দেবীও নেই, মাধুদীও গেলেন, আগে লালু মান্নাও গেছে। সব ঘটনাই কি নিতান্ত দুর্ঘটনা? না, আর দেরি করা নয়। ডক্টর সেন, আপনার প্যান্টের পকেটে কি আছে? ভয় নেই, রিভলভার নেই। রিভলভার আমারও নেই। একটা ফোন করতাম ডক্টর সেন। নিচে যাবেন? চলুন। ডক্টর সেন ও অজয় বোস দুজনেই নিচের হলঘরটায় নেমে এলেন। অজয় বোস মাধুদীর ডেড বডি পোস্টমর্টেমে নিয়ে যাওয়ার জন্য থানায় ফোন করলেন। মিস্টার নিয়োগীকেও তাড়াতাড়ি আসতে বললেন। ফিরে এসে দেখেন অমিতেশ সোফায় বসে আছে। আপনার পকেটে আমার স্ত্রীর ডায়েরিটা আছে, ওটা দিন। আমি ওটা মাধুদীকে পড়তে দিয়েছিলাম সুনিতার স্বরূপ জানার জন্যে। কিন্তু তার শেষ চিঠি সে কথা বলেনি অমিতেশ বাবু। এই ডায়েরিটা আজ দুদিন ধরে আমি খুঁজে পাইনি। আপনি কি করে এটা পেলেন? সে কথা থাক। মালবিকার পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে এই ডায়েরিটা আপনি যেদিন পেলেন সেই দিনই আপনার সন্দেহ হয়েছিল সুনিতার সম্বন্ধে। কিন্তু তখন বিয়ের সবে 1 বছরও হয়নি। ইচ্ছে করলে এটা পুলিশকে দিতে পারতেন। পুলিশের পক্ষে সুনিতা দেবীকে গ্রেপ্তার করা সেদিনই হয়তো সম্ভব ছিল। আপনাকে কি আমার ব্যক্তিগত ব্যাপারেও কৈফিয়ত দিতে হবে? আমি এক্ষুনি আমার স্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি চুরির দায়ে আপনার ওপরওয়ালাকে রিং করব, যদি না বলেন এটা কি করে পেয়েছেন। মাধুদী এটা পুলিশ ইন্সপেক্টর মিস্টার নিয়োগীকে স্বেচ্ছায় দিয়েছিলেন। মাধুদী? হ্যাঁ, তাই।
লালু মান্নার মৃত্যুর তদন্ত করতে গিয়ে মিস্টার নিয়োগী আপনাকে খুঁজতে এসেছিলেন যখন, তখনই আপনার দিদি এটা তাকে দেন। লালু তো আমার অনেক দিনের রোগী, সে কথা তো মিস্টার নিয়োগীকে আমি বলেছি। লোকটা নেশাখোর, আফিমের ডোজ বেশি খেয়ে এই দুর্ঘটনা। ডক্টর সেন খানিকটা সহজ হয়ে উঠলেন। সুনিতা দেবীর মৃত্যু, লালুর মৃত্যু, এমনকি মাধুদের মৃত্যুও দুর্ঘটনা ছাড়া আর কি? হ্যাঁ, সে তো 100 বার। কিন্তু দুর্ঘটনা যখন প্ল্যান্ড ওয়েতে করা হয় তখন তাকে আর দুর্ঘটনা বলা যায় না। অজয় বোস ক্ষুব্ধ স্বরে বললেন, ডায়েরিটা আপনি কেন দিয়েছিলেন মাধুদীকে? আমি তো বলেছি সুনিতাকে মাধুদী খুব বেশি ভালোবাসত। সুনিতার মতো মেয়ে নাকি আর হয় না। পাশাপাশি 6-7 বছর একটা কুকুর থাকলেও মানুষের মন তার জন্য আকুল হয়ে থাকে। তাই ডায়েরিটা দিয়েছিলাম মালবিকার মনের কথাগুলো বোঝার জন্যে, আর সুনিতার সত্যিকারের স্বরূপটা দেখাতে। আমি যদি বলি এটাও একটা পরীক্ষা। আপনি চেয়েছিলেন মাধুদীর মনের উপর একটা দারুণ প্রতিক্রিয়া হোক। জানতেন আপনাকে উনি সবচেয়ে ভালোবাসেন সেই 5 বছর বয়স থেকে। ওর মনের কাছে আপনি এখনো 10 বছরের শিশু। এটুকু আপনি বুঝতেন বলেই আপনি এই চাল চেলেছিলেন। আপনাকে বাঁচানোর জন্য মাধুদী দিনরাত আপনার সঙ্গে থাকার চেষ্টা করবে। সুনিতার সন্দেহ হবে, ভাববেন আপনারা তার খুনের কথা জেনেছেন, তিনি পালাতে চাইবেন কিংবা আত্মহত্যা করবেন। ঠিক তাই না? আপনি দেখছি ডিটেকটিভ না হয়ে মনস্তত্ত্ববিদ হলেই বেশি ভালো করতেন মিস্টার বোস। ডিটেকটিভরাও এক ধরনের মনস্তাত্ত্বিক। প্রতিটি অপরাধের পিছনে মানুষের মন কাজ করে। মনের কোন বাঁকা পথ ধরে অপরাধের ইচ্ছে এগিয়ে চলে সেটা জানতে বা বুঝতে না পারলে অপরাধী ধরব কেমন করে? ডায়েরিটা সবার আগে সুনিতা দেবীর ঘরে তার সামনে আপনিই দিয়েছিলেন। সুনিতা দেবী ভেবেছিলেন মালবিকার হত্যা স্মৃতি পুলিশের খাতায় মুছে গেছে। ডায়েরিটা পড়ে তিনি দারুণ ভয় পেলেন। তারপর আসতো ফোনে গোস্ট কল, যে গোস্ট কল থেকে 2 দিন আগে মাধুদীও রেহাই পাননি। তারপর একদিন একটা রক্তমাখা নতুন দাও তার ঘরে রেখে দেওয়া হলো, যেটা পরে সুনিতা দেবীর গোদরেজের লকারে পাওয়া গেছে। আলমারির লকারে দা। এসব কি যাতা বলছেন আপনি? রাগ করছেন কেন অমিতাভ বাবু? উড়ো চিঠি, ডায়েরি, দা আর টেলিফোনের গোস্ট কল দিনে দিনে সুনিতা দেবীর মানসিক সুস্থতাকে একেবারে শেষ সীমানায় এনে দিল। যখন তখন রাগে ফেটে পড়েন, রাতে অত্যাধিক ড্রিঙ্ক করেন, নাচ আর পার্টিতে মশগুল হয়ে থাকেন সব কিছু ভোলার জন্য। ওদিকে মাধুদীও ডায়েরিটা পাওয়ার পর আপনাকে আগলাচ্ছেন। ফলে সুনিতা দেবীর মেন্টাল স্টেটটা ফেটে পড়ার শেষ স্তরে যখন পৌঁছচ্ছে, তখনই লালুকে দিয়ে আপনি পার্সেল করে একটা কাটা আঙুল পাঠালেন। মাধুদী কোথায় কাটা আঙুল পাবেন? কিন্তু আপনি হাসপাতালের বড় ডাক্তার, আপনার পক্ষে একটা মরার কাটা আঙুল অ্যাম্পুট করে লুকিয়ে আনা কিছুই কষ্টকর নয়। তাহলে কে সুনিতা দেবীকে আত্মহত্যায় প্ররোচিত করেছে? এসব আপনার বানানো গল্প, এর কোনো প্রমাণ নেই। লালুও তো বেঁচে নেই যে আপনার গল্পটা মিথ্যে বলে প্রমাণ করে দেবে। এসব ষড়যন্ত্র, আমাকে হেয় করার মতলব। রাগে মুখ চোখ রক্তিম হয়ে ওঠে অমিতেশের। লালুকে তো সেই জন্যই আপনি সরিয়ে ফেলেছেন। সুখীর সাক্ষ্যে প্রমাণ আছে যে এক ডাক্তার তাকে নিয়মিত টাকা দিতেন। যে কাঠের বাক্সটা ওকে দিয়ে সুনিতাকে পাঠিয়েছিলেন সেটা লালু আগে বাড়িতে নিয়ে যায় খুলে দেখতে ভেতরে কি আছে। আপনি যদি 1 টাকা বকশিশ দিতেন তাহলে লালু সঙ্গে সঙ্গে ডেলিভারি দিত। কিন্তু যখন ঝোঁকের মাথায় আপনি 30 টাকা বকশিশ দিয়ে ফেললেন, তখনই ওর লোভ হলো। ভাবলো নিশ্চয়ই খুব মূল্যবান জিনিস আছে। খুলে দেখলো একটা আঙুল আর একটা চিঠি। তাড়াতাড়িতে চিঠিটা ভেতরে রাখতে ভুলে গেল। এখন সেটা পুলিশের কাছে। লালু আবার আপনাকে ব্ল্যাকমেল করতে লাগলো। তখন আপনি বেশি আফিম দিয়ে ওকে চিরদিনের মতো সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। নেশাখোর মানুষ, নেশার ঘরে মাত্রা অতিরিক্ত আফিম খেতেই শেষ। কি প্রমাণ যে ওই চিঠিটা কাঠের বাক্সেই ছিল? আছে বই কি। তাছাড়া হাতের লেখাটাও আপনার। ভেবেছিলেন আপনার লেখা দেখেই সুনিতা বুঝবেন মালবিকা হত্যার আসল আসামিকে আপনি চিনতে পেরেছেন। সুনিতা পালাবেন, সুইসাইড করবেন। কিন্তু দেখুন কি ভবিতব্য। চিঠিটা না পেয়ে যদি পালাবেন, তাহলে তাকে আত্মহত্যায় কে প্ররোচিত করেছিল, আপনি না মাধুদী? সুনিতা নিজের বিবেক থেকে পালিয়ে বাঁচার জন্যই আত্মহত্যা করেছে। সে তো তার স্বীকারোক্তিও রেখে গেছে। These are all fictions. মাধুদীর মৃত্যু সে তো আপনি তার শেষ চিঠি থেকেই বুঝলেন। মাধুদীও তার বিবেকের শাসানি থেকে বাঁচার জন্যই ঘুমের ওষুধটা বেশি মাত্রায় খেয়ে ফেলেছে। এটাও একটা অ্যাক্সিডেন্ট। আপনি কি তবে বলতে চান ডায়েরি থেকে সব জেনে শুনেও আপনি প্রায় 8 বছর সুনিতা দেবীর সঙ্গে সংসার করেছেন? এ তো মানুষের পক্ষে অসম্ভব। অজয় বোস অমিতেশের মনের কথা জানবার জন্য এই কথাটা ছুঁড়ে দিলেন। মানুষের পক্ষে সবকিছুই সম্ভব,
বিশেষ করে যারা ভগবানের বিচারে অর্থাৎ ন্যাচারাল জাস্টিসে বিশ্বাস করে। শয়তানের একদিন শাস্তি হবেই, আর ভালো যা তা একদিন পুরস্কৃত হবেই। এই তথ্যে যারা বিশ্বাস করে তারা সবকিছুই সহ্য করতে পারে। আমাদের ধর্মেও সেই একই কথা। মহাভারতে দেখেননি কেমন করে সর্বশক্তিমান সর্ববুদ্ধিমান মহান সেনানীরা একদিন সামান্য 5টি ভাইয়ের কাছে পরাজিত হলো। ধর্মের বিচারেই তো প্রতিশোধের কথা আছে। সেই প্রকৃতির প্রতিশোধেই আমি বিশ্বাসী। খুনের পরিণতি মৃত্যু। আইন তাকে ধরতে পারেনি হয়তো, কিন্তু মৃত্যুই তার অপরাধের সাজা দিয়েছে। অমিতেশ সেনের মুখটা কেমন যেন বিচিত্র এক আলোয় ভরে গেছে। নিজের অপরাধের সপক্ষে কি বিচিত্র যুক্তি। কিছুক্ষণের জন্যে অজয়ও স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু সুনিতা দেবী তো আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে, জলে ডুবিয়ে মারা হয়েছে। ঘরের ভেতর বজ্রপাতের মতো শোনাতে লাগলো অজয় বোসের কথাগুলো। এখানেই থামলেন না তিনি, আরো বললেন, সুনিতা দেবী পালিয়ে যাননি। সেদিন রাতে কারো কাছে বা কোনো হোটেলে বা ক্লাবে না গিয়ে গাড়ির ভেতর বসে বসে মদ খেয়েছেন, আর এলোমেলোভাবে গঙ্গার পাড় দিয়ে ময়দানের পাশ দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে বাড়ি ফিরেছেন। পুলিশ পেট্রোল দুবার সুনিতা দেবীকে সাবধান হয়ে গাড়ি চালাতে বলেছে। গাড়ির নম্বর সার্জেন্টের নোটবুকে পাওয়া গেছে। বাড়ি ফিরেই মারাত্মক ভুল করলেন তিনি। অন্ধকার লনের কাছে আপনাকে দেখে বোধহয় শেষবারের মতো মানবিক মৃত্যুর হাত থেকে বাঁচার আশায় আপনার কাছে ছুটে যান। সুনিতা তখন মদের নেশায় বেসামাল। ওকে টানতে টানতে সুইমিং পুলের পাশে নিয়ে এলেন, তারপর জলের ভেতর ধাক্কা দিয়ে ফেলে দিলেন। নেশার ঘোরে সাঁতার কাটেননি। কিছুক্ষণের মধ্যেই মোড়ে ভেসে উঠলেন। তখন আপনি তাড়াতাড়ি শাড়িটা সরিয়ে ছোট প্যান্টটা পরালেন। বোঝাতে চাইলেন উনি নিজেই সাঁতার কাটতে এসে আত্মহত্যা করেছেন, কিন্তু একবারও ভাবলেন না ব্লাউজটা থাকলে বেমানান লাগছে। করুন, এসব বাজে কথা। এর কি প্রমাণ আছে? প্রমাণ নেই ভাবলেই বা কি করবেন? কারণ সুনিতা দেবীর স্বীকারোক্তিটা আপনি কোথায় রাখবেন? অমিতেশ উঠে দাঁড়ালেন। দোতলার সিঁড়িতে ওঠার জন্য পা বাড়াচ্ছিলেন। অজয় বোস বাধা দিলেন। কোথায় যাচ্ছেন ডাক্তার সেন? ছেলে মানুষই করে কোনো লাভ নেই। ওই শুনুন, বাইরে হর্ন বাজলো। এখন মিস্টার নেওগি এসে পড়বেন, আপনি স্থির হয়ে বসুন। তারপর আমি আপনাকে সুনিতা দেবীর হত্যার অপরাধে গ্রেপ্তার করব। কি প্রমাণ আছে আপনার? আপনি যদি নিজে থেকে স্বীকার না করেন তবে আদালতে যথাসময়ে সব প্রমাণ হাজির থাকব। সুনিতা দেবী ঘড়ি পরে সাঁতার কাটতে নেমেছিলেন, তাও আবার ঘড়িটা ওয়াটারপ্রুফ নয়। সুনিতা দেবীর ভিজে শাড়ি সায়া লনের কোণের লিটার বিনের ভেতর বালি চাপা দিয়ে কে রেখেছিল? সুনিতা দেবী নিজে না আপনি? হস্তলেখা বিশারদকে সুনিতা দেবীর লেখার স্পেসিমেন অর্থাৎ নমুনা তো আপনিই দিয়েছিলেন, তাই না? কতকগুলো পুরনো টুকরো কাগজে মার্কেটিংয়ের হিসেব, অসমাপ্ত চিঠি, আপনাকে লেখা চিঠি, এসব তো আপনিই দিয়েছিলেন। যে কটি লেখা দিয়েছিলেন সব কটিই আপনার নিজের লেখা। জানতেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই লেখাটি আদৌ সুনিতা দেবীর কিনা এটা পুলিশ মেলাবেই, তাই সেই রাতেই সব তৈরি করে রেখেছিলেন। কারণ দুটো লেখা এক হওয়া দরকার, তাই না? ভারত বিখ্যাত ডক্টর অমিতেশ সেন। এসব আপনি কি বলছেন অজয় বাবু? আপনার স্পর্ধা থেকে আমি খুব অবাক হয়ে যাচ্ছি। নিজের অপদার্থতা ঢাকার জন্য আমার নামে দিব্যি একটা মিথ্যে কেস সাজিয়ে আমার ক্যারিয়ারটা আপনি নষ্ট করতে চান। হোয়াট ডু ইউ ওয়ান্ট এক্স্যাক্টলি? উত্তেজিত স্বর ডক্টর অমিতেশ সেনের। এত রাগ করছেন কেন? আমি তো আমার ডিউটি করতে এসেছি। 15 বছর ধরে যে অপরাধের প্ল্যান আপনি করেছেন তা শুধু আপনার মতো শয়তান মস্তিষ্কের পক্ষেই সম্ভব। ভুলে যাবেন না, দেশে এখনো ব্যক্তি স্বাতন্ত্র্যের আইন রয়েছে। মিথ্যে ঘটনার বেড়াজাল সাজিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন। আর সুনিতা ও মাধুদিকে আমি কেন খুন করতে যাব? কেন 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 আমি খুন করতে যাব? আমার মোটিভ কি? আপনি বললেই হলো। সাক্ষ্য প্রমাণই বা কি আছে? হ্যাঁ হ্যাঁ, সাক্ষ্য প্রমাণ কি আছে? আর এছাড়া সবাই জানে সুনিতা আত্মহত্যা করেছে। তার নিজের স্বীকারোক্তির ফটোস্ট্যাট কপি আপনারাই কাগজে বের করেছেন। আর মাধুদি বরাবরই অনিদ্রায় ভুগত, স্লিপিং পিলের ডোজ বেশি হওয়ায় মারা গেছে। পোস্টমর্টমে তাও প্রমাণিত হবে। আমার সময়ের মূল্য আছে, প্লিজ লিভ মি নাও। দাঁড়িয়ে পড়ে অমিতেশ, এগোতে যায়। হঠাৎ হাততালি দিয়ে ওঠেন অজয় বোস। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো জনা 5 সশস্ত্র পুলিশ আর লোকাল থানার ইন্সপেক্টর। এর মানে কি? আক্রোশে ফেটে পড়তে চায় অমিতেশ। সত্যিই কি আপনি আমাকে হেনস্থা করতে চান? মাত্র
মাত্র 2 দিন বাদে আন্তর্জাতিক চিকিৎসক সম্মেলনে আমার লন্ডন যাওয়ার কথা। ডু ইউ ওয়ান্ট টু ডিসঅনার মি? আপনি সত্যিই বড় রেগে গেছেন। ঠান্ডা হয়ে একটু বসুন। আর মাত্র কয়েক মিনিট আপনার সময় নষ্ট করব। সুনিতা দেবীকে কেউ খুন করেনি, এই বিষয়ে আমরা সম্পূর্ণ নিশ্চিত। কি বলুন ইন্সপেক্টর নিয়োগী? তবুও আপনাকে কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকতে হবে, কারণ দ্য বুক অফ ক্রাইম ইজ নেভার ক্লোজড। 15 বছর আগে আপনার প্রথমা স্ত্রী মালবিকা দেবী কোনো অর্থলোভী ডাকাতের হাতে প্রাণ দেননি, সে কথা আগেই বলেছি। ডায়েরি থেকে এটুকু আঁচ করা যায়, মালবিকা দেবীকে শেষ দেখা যায় একমাত্র সুনিতা দেবীর সঙ্গেই, এবং তাঁরই গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। পরের দিন আপনাদের বিবাহ বার্ষিকী উৎসবে দেবদারু পাতা জোগাড় করে দেওয়ার জন্য প্রায় জোর করেই সুনিতা দেবীকে মালবিকা লনের কোনো অন্ধকার জায়গায় নিয়ে যান। তারপর আচমকা দা দিয়ে মাথার পিছনে প্রচণ্ডভাবে আঘাত করায় মালবিকা দেবী যেই পড়ে যান, তখনই কোনো রকমে তাকে টেনে হিঁচড়ে গাড়িতে বসিয়ে স্টিয়ারিং ধরিয়ে স্টার্ট দিয়ে গাড়িটা ছেড়ে দেন। অত রাত্রে ফাঁকা রাস্তায় গাড়িটা ব্যালেন্স হারিয়ে এলোমেলো হয়ে খানিক দূরে এসে পাঁচিলে ধাক্কা খায়। সুনিতা দেবী তখন তার পেয়ারের বিশ্বস্ত চাকর 12-13 বছরের বাবুরামকে বলেন বড় রাস্তায় গিয়ে দেখতে যে তার গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট করেছে কিনা। ছেলে মানুষ বাবুরাম খানিকটা দূর হেঁটে পাঁচিলের পাশে ধাক্কা খাওয়া দিদিমণির গাড়ি দেখে ছুটে যায়। মালবিকার মৃতদেহের পাশে অনেক টাকা আর সোনা দেখতে পেয়ে তুলে নেয়। লোভের বশে সে আর কাউকে না জানিয়ে সেই রাতেই দেশে চম্পট দেয়। হয়তো তখনই মালবিকা দেবীকে হাসপাতালে নিয়ে গেলে তিনি বেঁচে উঠতেও পারতেন, কিন্তু তা হয়নি। ঘটনাচক্রে সেই বাবুরামই আজ পুলিশের নাম্বার 1 ইনফরমার, আর আমারই অন্যতম সহযোগী। তাছাড়া ঘাসের ওপর যেখানে মালবিকা দেবী দায়ের আঘাতে পড়ে গিয়েছিলেন, সেই জায়গাটুকুর ঘাস সমেত মাটি পরের দিন উঠিয়ে ফেলা হয়েছিল, কিন্তু সেদিন পুলিশ ভাবতেই পারেনি যে ওটা খুন। তাই সুনিতা দেবীর মতো সম্ভ্রান্ত নারীর বাড়ির ভেতর গভীর তদন্ত করা হয়নি। কিন্তু হাজার এসব বলেও তো কোনো লাভ নেই মিস্টার বোস, সুনিতাও মৃত। সে কথা ঠিক হয়তো নয় ডক্টর সেন। তাছাড়া আপনার বোধহয় মনে আছে, হাসপাতালে মৃত্যুসজ্জায় ডাক্তার নার্স মাত্র 2টি কথাই শুনতে পেয়েছিলেন, সুনিতা সুনিতা। ওয়াজ ইট নট সো? অমিতেশ স্তব্ধ। ঘরভর্তি পুলিশ। একবার চারদিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে নিলেন। কিছু ভাবছেন ডক্টর সেন? আপনার কোনো ভয় নেই। তবে আপনার প্রথমা স্ত্রী মালবিকা দেবীকে খুন করার অপরাধে আপনার দ্বিতীয় স্ত্রী সুনিতা দেবীকে আজ 15 বছর পরে আমরা গ্রেপ্তার করতে বাধ্য হয়েছি। আর সুনিতা দেবী বেঁচে আছেন বলেই আপনি সম্পূর্ণ ফ্রি এবং ইনোসেন্ট। আপনি সম্পূর্ণ নির্দোষ। আই এম সরি ফর অল দ্য ট্রাবল। স্ত্রীর সঙ্গে একবার শেষ দেখা করবেন না? কি বলছেন আপনি? আপনি কি পাগল? লাফিয়ে উঠল অমিতেশ। সুনিতা ইজ ডেড, সে আবার কি করে বেঁচে উঠবে? ঠাট্টা তামাশার একটা সীমা আছে মিস্টার বোস। মিস্টার নিয়োগী, সুনিতা দেবীকে হাজির করতে বলুন। অমিতেশ তাকিয়ে রইলেন বাইরের দরজার দিকে। সামনে পেছনে পুলিশ নিয়ে ধীরে ধীরে মাথা নিচু করে প্রবেশ করল এক মহিলা। মাথায় একটু ঘোমটা টানা, মাথা নিচু করে। তাই তো, সুনিতাই তো। সেই রকম চুলের সিঁথি, প্রায় গলাবন্ধ ব্লাউজ, অথচ হাতের মূল পর্যন্ত ফাঁকা। দাঁড়ানোর ভঙ্গিও সেই রকম, শুধু মুখটা অত দূরে দাঁড়ানোয় স্পষ্ট নজরে আসছে না। এগিয়ে যেতে চাইলেন অমিতেশ, বাধা দিলেন অজয়। ব্যস্ত হবেন না ডক্টর সেন, সুনিতা দেবী আপনার কাছে আসবেন। অপরাধ তো ওর। আপনাকে বিয়ের বাসনায় নিজের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধুকে উনি দা দিয়ে নৃশংসভাবে খুন করেছেন। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আপনাকে একবার দেখতে উনি নিজেই চেয়েছেন। আসুন সুনিতা দেবী। ধীরে ধীরে সুনিতা 1 পা 2 পা করে এগোলো। উজ্জ্বল আলোয় মুখ তুলে চাইল স্বামীর দিকে। দুচোখ গড়িয়ে শ্রাবণের ধারা নামল। অনুচ্চার ব্যথায় ঠোঁটজোড়া বুঝি কিছু বলতে চাইছে। ফিসফিসিয়ে মৃদু স্বর বেরোলো, অমিতেশ, আমাকে ক্ষমা করো। মিথ্যে 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 মিথ্যে, জালিয়াতি। হঠাৎ যেন ঘরের ভেতর বাজ ফেটে পড়ল। দুহাতে নিজের চুলের মুঠি ধরে উন্মত্তের মতো হাহা করে হেসে উঠলেন ভারত বিখ্যাত ডক্টর সেন।
চেঁচিয়ে উঠলেন অজয় বোসের জামা ধরে। সুনিতা বেঁচে পারে না, সুনিতা বেঁচে থাকতে পারে না, পারে না, সুনিতা বেঁচে থাকতে পারে না। কেন বেঁচে থাকতে পারে না ডক্টর সেন? সুনিতা মারা যাওয়ার পরে আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আই এম এ ডক্টর, আমার ভুল হতে পারে না। সুনিতা দেবীর ডেড বডি তো আপনাকে দেখতেও দেওয়া হয়নি। করোনার পরীক্ষা করে তার রিপোর্ট দিয়েছিল, সেটাই আমি আপনাকে দিয়েছিলাম। ওটা আমাদের সাজানো। Still you are telling lie, মিথ্যে, impossible, অসম্ভব। এই মেয়ে সুনিতা নয়। ভালো করে দেখুন সেই অবিকল চেহারা কিনা। সুনিতা দেবীর কোনো আইডেন্টিফিকেশন মার্ক আপনার জানা আছে? হ্যাঁ, ওর বাঁ পিঠে না একটা বড় জড়ুল আছে। অমিতেশের কথা শেষ হওয়ার আগেই লেডি পুলিশ অফিসার মিসেস মৈত্র সুনিতা দেবীকে ঘুরিয়ে পিঠের বাঁ দিকের জামাটা একটানে ছিঁড়ে দিলেন। দেখা গেল সত্যিই একটা খয়েরি রঙের জড়ুল আছে। অমিতেশ বিশ্বাস করতে পারছেন না নিজের চোখকে। সমস্ত শরীর তাঁর কাঁপছে, কান, গলা, পিঠ, বুক ভয়ের ঘামে জবজবে। বসে পড়লেন সোফায়, হঠাৎ কেঁদে উঠলেন শিশুর মতো। মিস্টার বোস, আমি কি দেখছি? সুনিতা সত্যি মারা গেছে। আমি তাকে মেরেছি। সুইমিং পুলের জলে ওকে জোর করে ফেলে দিয়েছি। সুনিতা সাঁতার জানতো অল্প অল্প, বাঁচতে চেয়েছিল। পাড়ের কাছে এসে আমার হাত ধরতে চেয়েছিল, তবু আমি ওর মুখ নাক রুমালে বেঁধে ওকে লাঠি দিয়ে জলে চেপে ধরেছি। অত রাতে মতিয়া আর বুড়ি আম্মা কিছুই টের পায়নি। মাধুতি তো বাড়ির বাইরেই ছিল। এই পর্যন্ত বলে কাতর হয়ে অসুখী কুকুরের মতো হাঁপাতে লাগলো অমিতেশ। কিন্তু সুইমিং পুল থেকে আমরা যখন সুনিতা দেবীকে পরের দিন বিকেলে উদ্ধার করি তখন আপনি বাড়িতে ছিলেন না। আমরা হাসপাতালে নিয়ে গিয়ে দেখি সুনিতা দেবীর শ্বাস প্রশ্বাস বইছে। স্পেশাল ট্রিটমেন্ট করে ওকে বাঁচানো হয়েছে। এটা কেন ভাবছেন না? ভগবান, আপনি এখনো আষাঢ়ে গল্প বানাচ্ছেন মিস্টার বোস। সত্যি করে বলুন, সুনিতা ইজ নো মোর। কেন? আপনি তো নিজের চোখে সুনিতা দেবীর পিঠের জরুলও দেখলেন। হতে পারে না, সুনিতা বাঁচতে পারে না। সুনিতা জলের ভেতর মারা গিয়ে যখন ভেসে উঠলো তখন আমি ওর মরা দেহটাকে টেনে পাড়ে তুলি। আমি ডাক্তার, আমি সেদিন ভুল দেখিনি। মাথাটা চেপে রইলেন অমিতেশ। তারপর ওর বড় ভ্যানিটি ব্যাগ থেকে ছোট্ট একটা ব্যাগ টেনে বের করি। ভ্যানিটি ব্যাগটা গাড়িতেই ছিল। আমার পকেট থেকে এক টুকরো কাগজ ওর হাতের কাছে ধরে ওর নিঃশ্বাস আঙুলে আমারই কলমটা গুঁজে দিয়ে ওর হাত ধরে লিখিয়ে নিই, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার মানসিক শান্তি নেই, আমি। তারপর ছোট ব্যাগের ভেতর কাগজটা পুড়ে দিয়ে ব্লাউজের ভেতর গুঁজে দিই। গাড়ির সিটের নিচে আগে থাকতেই আমি সুনিতার টুপি সুইমিং কস্টিউমটা রেখে দিয়েছিলাম। মরা শরীরটা থেকে শাড়ি সায়া সরিয়ে ওকে সাঁতারের পোশাকের ছোট শর্টটা পরিয়ে দিয়ে আবার জলে ফেলে দিই। কি যে আমার তখন হয়েছিল আমি বুঝতে পারি। মিথ্যে কথা ডক্টর সেন। যেদিন আপনি মালবিকার ডায়েরি পেয়েছেন সেদিনই আপনি স্থির জেনেছেন সুনিতা দেবী খুনি। তাই তাকে নকল দা, মরা আঙুল, মিথ্যে টেলিফোন কল করে মানসিক যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে দিয়েছিলেন। ভেবেছিলেন সুনিতা দেবী কনফেস করবেন। শেষ পর্যন্ত আচমকা এই সুযোগ এসে গেল। যখনই টের পেলেন সুনিতা দেবী বাড়ি ছেড়ে ভয়ে পালিয়েছেন তখনই আপনি লুকিয়ে থেকে গাড়ি নিয়ে অনুসরণ করলেন। তারপর যে লোকটাকে দিয়ে মরার আঙুলের পার্সেল পাঠিয়েছিলেন তাকেই কিছু টাকা দিয়ে সুনিতাকে ব্ল্যাকমেল করালেন। ভয়ে সুনিতা দেবী আবার ফিরে এলেন। মদে বেসামাল সুনিতা দেবীকে জলে ডুবিয়ে মারতে এতটুকু কষ্ট হয়নি আপনার। মরা দেখে দেখে ডাক্তারের মনে মায়া বলে বোধহয় আর কিছু থাকে না, তাই না ডক্টর সেন? অজয় বাবু, আজ আমার শেষ দিন। আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেল এই মুহূর্তে। তাড়াতাড়িতে মাত্র 2-1টা ভুলের জন্যই সুনিতা দেবীর মৃত্যুকে আত্মহত্যা বলে আর ভাবা গেল না। থ্যাংক ইউ ডক্টর সেন ফর ইয়োর কনফেশন। যে লোকটাকে দিয়ে পার্সেল পাঠিয়েছিলেন সে আপনার নিয়মিত পেশেন্ট। আফিমের নেশা করে করে লোকটা এমনিতেই আধ পাগলা ছিল। তাকেও ওষুধের নামে ওভারডোজ আফিম দিয়ে মারতে বিবেকে আপনার এতটুকুও বাঁধেনি। ভেবেছিলেন আফিমখোর লালু বেশি আফিম খেয়ে মারা যাবে, এটাকে আর খুন বলে কে ধরবে, তাই না ডক্টর সেন? আপনার দিদিকে কেন স্লিপিং পিলের ওভারডোজ দিয়ে মারলেন সেটাই শুধু বুঝলাম না। মাধুদিকে মেরে ফেললাম ভয়ে। শেষ দিকে কেমন করে জানি মাধুদি বুঝতে পেরেছিল সুনিতা আত্মহত্যা করেনি। আমি তখন তাকে ভয় দেখালাম,
পুলিশ হয়তো তাকেই সন্দেহ করবে, ধরে নেবে আমার জীবনে অন্য কোনো নারীর সাহচর্য সে ভালোবাসে না, চায় না। তাই প্রতিহিংসায় আমার 2 স্ত্রীকেই সে সরিয়ে দিয়েছে। ভীষণ ভয় পেয়েছিল মাধুদি। সত্যি মাধুদি আমাকে ভালোবাসতো, মুখে বলতো ভাই, আদরের ভাই। কিন্তু মানুষের মনের আঁধারে অনেক সাপ চলে বেড়ায়, তাই বোধহয় ভয় পেয়েই 1 ফাইল স্লিপিং পিলের সব কটাই খেয়ে ফেলেছিল। সে সুযোগ আমি নিয়েছি। আর পারি না, আর পারি না, মাথাটা ছিঁড়ে যাচ্ছে আমার অজয় বাবু। এতক্ষণের উন্মত্ত মন শ্রান্ত। দুরন্ত সমুদ্রে ধীরে ধীরে শীতের স্তব্ধতা নেমে এলো। ডক্টর সেন আস্তে আস্তে চোখ বুঝলেন, বললেন, আর দেরি কেন মিস্টার বোস? অজয় বোস পাইপে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, সত্যিই তো, আর দেরি কিসের মিস্টার নিয়োগী? আগে মিস রুদ্রের মুখোশটা খুলে দিন। ওর বোধহয় সুনিতা দেবী সেজে থেকে দম বন্ধ হয়ে গেল। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আমাদের গল্প নির্বাচন, কেমন লাগলো আমাদের পরিবেশনা, অবশ্যই জানাতে ভুল করবেন না। আর যদি এখনো আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি যদি এই চ্যানেলে এই গল্পের মাধ্যমে নতুন শ্রোতা হিসেবে হাজির হয়ে থাকেন এবং আপনার যদি সামান্য হলেও ভালো লেগে থাকে, তাহলে আমাদের উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রাণিত করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে। আর সেই সাথে লাইক করতে, কমেন্ট করতে আর শেয়ার করতে ভুল করবেন না। কমেন্ট সেকশনে আপনার মতামত লিখে জানান কেমন লাগলো আপনার গল্পটাই এবং কেমন লাগলো আমাদের পরিবেশনা। আপনাদের প্রত্যেকটি মতামত আমরা পড়ি এবং নিজেদেরকে সমৃদ্ধ করি। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করেছেন দেবলীনা, সুতপা, কৌশিক ও বিবেকের সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।